ওয়ালাইকুম আসসালাম নাজমুস সাকিব। ওকে, ফেসবুকে ঠিক মতো দেখা যাচ্ছে সবকিছু, সো ওখানে কোনো প্রবলেম নাই। তো আমরা শুরু করে দেই। সো যেই ব্যাপারটা বলতেছিলাম, যে কোয়েশ্চেন নাম্বার 7 আর 8 বাকি ছিল, এই দুটা কোয়েশ্চেন আমরা ফার্স্টে করব। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলতেছে? ইউ আর প্ল্যানিং অ্যান এক্সপেরিমেন্ট টু ইনভেস্টিগেট দ্য অ্যাবিলিটি অফ গামা রেজ টু পেনিট্রেট লেড। ওকে, সো তাহলে গামা রেডিয়েশন লেডের ভিতর দিয়ে কতটুকু পেনিট্রেট করতে পারে, এই জিনিসটা তুমি ইনভেস্টিগেট করবে। এটা কিন্তু বেসিক্যালি আমরা লেকচার ক্লাসের মধ্যে একটা জায়গায় কভার করে আসছিলাম। হ্যাঁ, লেকচার ক্লাসের মধ্যে আমরা একটা সার্টেন এক্সপেরিমেন্ট নিয়ে ডিসকাস করছিলাম। ওই এক্সপেরিমেন্টের মধ্যে আমরা বলতেছিলাম যে গামা রে অ্যাকচুয়ালি লেডের থিকনেস যত বাড়ে, গামা রের ইন্টেন্সিটিটা তত আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে? তো গামা রের ইন্টেন্সিটিটা আস্তে আস্তে এরকম কমে। সো ওই যে ওই ব্যাপারে এরকম একটা রিলেটেড ইনভেস্টিগেশন আমরা দেখছিলাম। এই যে এই জিনিসটা প্র্যাকটিক্যাল স্কিলস, যে সিপি 15, যে কোর প্র্যাকটিক্যাল নাম্বার 15, যে এখানের মধ্যে কাজটা কি পড়ছিলাম আমরা? আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এরকম লেডের এক একটা ব্লক নিয়ে আসবো। যে ফার্স্টে কোনো সোর্স ছাড়া জাস্ট রিডিং নিলাম। প্রথমে কিসের রিডিং নিব? যে কোনো এরকম রেডিও অ্যাক্টিভিটির এক্সপেরিমেন্টের ফার্স্টে কি নিতে হবে? ফার্স্টে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা নিলাম। ওকে, ভালো কথা। তো ব্যাকগ্রাউন্ডের রিডিংটা নেওয়ার পর দেন কি করব? এরপরে সোর্স থেকে, যে সোর্সটা এখন ডিটেক্টরের মধ্যে যাবে। তো এখন সোর্স সহ যে রিডিংটা পাবো, এটা কি হবে? সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ড মিলে আমাদের টোটাল রিডিং আসবে। সো তাহলে জাস্ট সোর্সের জন্য কত, এটা বের করার জন্য কি করতে হবে? উই উইল হ্যাভ টু সাবট্রাক্ট দ্য ভ্যালু। সো এই কাজ। দেন আমরা এখন কি করব? আমরা দেখব যে ডিফারেন্ট ডিফারেন্ট এখানের মধ্যে লেডের থিকনেস বাড়ানোতে কেমন টাইপের ইফেক্ট আসে। ওকে, সো এখানের জন্য এই ক্লাস করানোর সময় রায়হানকে অলরেডি জিজ্ঞাসা করছিলাম যে গামা রেডিয়েশন তো স্পেসিফিক এমন কোন এলিমেন্ট নাই বা এমন কোন রেডিওঅ্যাক্টিভ সোর্স নাই যে নাকি সিম্পলি গামা রেডিয়েশন রিলিজ করে। গামা অলওয়েজ অ্যাসোসিয়েটেড থাকে। বেটার সাথে গামা রিলিজ হয়, আলফার সাথে গামা রিলিজ হয়। সো তাহলে আমরা এমন একটা সোর্স নিলাম। হ্যাঁ, এমন একটা সোর্স নিলাম যে কি করলো, যে নাকি আলফা এন্ড গামা এমিট করে। ওকে, সো এমন একটা সোর্স নিলাম যে কি করে, আলফা এমিট করে, গামা এমিট করে। কিন্তু আমরা তো জাস্ট গামার প্রপার্টি নিয়ে এখানের মধ্যে ইন্টারেস্টেড, যে লেডের থিকনেস বাড়াইলে পরে গামা রেডিয়েশনের ইন্টেন্সিটি কতটুকু এখানের মধ্যে চেঞ্জ হচ্ছে বা ভ্যারি করতেছে, এই ব্যাপারটা আমরা ইনভেস্টিগেট করতে চাই। তো সোর্স আমরা কখনোই সিম্পলি গামা রেডিয়েশন রিলিজ করার মতো কোনো সোর্স আমরা বের করতে পারবো না। আমাদের অলওয়েজ অ্যাসোসিয়েটেড আলফা বা বেটা থাকবেই। ওকে, আমাদের অলওয়েজ আলফা বা বেটা থাকবেই। তো তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রেখে কাজটা করতে হবে। সো হোয়াট উই ডিড, রায়হান এইটার অ্যান্সার দিছিল যে আমরা কি করছিলাম, উই প্লেসড আ শীট অফ পেপার। সো তাহলে উই ক্যান সিলেক্ট টু স্টাডি দ্য গামা রেডিয়েশন, যে জাস্ট গামা রেডিয়েশনটা স্টাডি করব কিভাবে? বাই প্লেসিং আ শীট অফ পেপার ইন ফ্রন্ট অফ দ্য সোর্স টু অ্যাবজর্ব অল দ্য আলফা পার্টিকেল। সো তাহলে সোর্সের সামনে আমরা কি করলাম, জাস্ট একটা শীট অফ পেপার রেখে দিলাম। তো এখন শীট অফ পেপারটা কি করবে? গামাকে কোনো আটকাইতে পারবে? গামা রেডিয়েশনকে তো একটা শীট অফ পেপার কোনো ইফেক্টই করতে পারে না। তো তাহলে এই শীট অফ পেপারটা কি করবে? ইট উইল ব্লক অল দা আলফা পার্টিকেল। যে আমাদের সোর্সের কথাটা কি বলছিলাম, তারিফ, সোর্সটা একই সাথে আলফা ইমিট করে, গামাও ইমিট করে। সো এখন আলফাটাকে পেপার দিয়ে আটকাই দিলাম। সো তাহলে বাকি রইলো কি? শুধু গামা। তো এখন গামাটার মধ্যে কেমন কি চেঞ্জ গুলো আসতেছে ওইটা আমরা দেখবো, যে ডিফারেন্ট ডিফারেন্ট এরকম থিকনেসের লেডার ব্লক দিয়ে আমরা দেখবো যে গামার ইন্টেন্সিটিটা কত রেটে কমতেছে। যে আমরা যত থিকনেস বাড়াবো লেডের, তত দেখবো যে ইন্টেন্সিটি অফ দ্য গামা রেডিয়েশন কত কমে। যে এখানের মধ্যে ব্যাপারটা কি ছিল, যে কিপিং দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স টু দ্য জিএম টিউব কনস্ট্যান্ট, যে সোর্স আর জিএম টিউবের ডিস্টেন্স আমরা ফিক্সড রাখলাম। এখন জাস্ট কি করব, ডিফারেন্ট ডিফারেন্ট থিকনেসের অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল দেবো। যে এখন আমাদের অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালটা একদম স্পেসিফিক্যালি লেড ইউজ করতেছি। যে উই ক্যান প্লেস ডিফারেন্ট থিকনেসেস অফ লেড প্লেট ইন দ্য গ্যাপ বিটুইন দেম। দেন কি করব, ফর ইচ থিকনেস রেকর্ড দ্য কাউন্ট রেট ওভার আ ফিক্সড পিরিয়ড অফ টাইম। যে মনে করো একটা এক্স সেন্টিমিটার, যে মনে করো একটা 2 সেন্টিমিটার থিকনেসের একটা লেডের ব্লক দিয়ে 5 মিনিট ধরে রিডিং নিলাম, দেন ওইটার একটা এভারেজ করলাম।
দেন এই 2 সেন্টিমিটার ব্লকের সাথে লাগায় আরো একটা 2 সেন্টিমিটার ব্লক নিয়ে আসলাম। সো টোটাল কত সেন্টিমিটার হলো? 4 সেন্টিমিটার হলো না? সো তাহলে টোটালি 4 সেন্টিমিটারের জন্য কি হবে? টোটালি 4 সেন্টিমিটারের জন্য ইন্টেন্সিটি আরেকটু কমে যাবে। সো কতটুকু কমলো? ওই রিডিংটা আমরা ওই সেম অ্যামাউন্ট অফ টাইম, যে 5 মিনিট ধরে, ওরকম আমরা আবার রিডিং নিয়ে 4 সেন্টিমিটার লেডের থিকনেসের জন্য কত ইন্টেন্সিটি হয় ওটা দেখব। দেন আরো একটা অ্যাড করে দিলাম, তো 6 সেন্টিমিটার হয়ে গেল। তো এরপর আবার 5 মিনিট ধরে রিডিং নিয়ে দেখবো যে 6 সেন্টিমিটার লেডের থিকনেসের ভিতর দিয়ে গামা পাস করলে ইন্টেন্সিটি কত কি থাকে। সো এই ব্যাপারেই আমাদের এক্সপেরিমেন্ট এখানে মধ্যে হচ্ছে বেসিক্যালি, যেই কাজটা এখানে মধ্যে করবে। সো তোমাদের যেটা করা লাগবে, তোমরা যাই পড়ে আসো তোমাদের রিলেট করতে পারতে হবে যে আমরা আমরা কিন্তু পড়ে আসছি সবই। হোয়াট উই জাস্ট হ্যাভ টু ডু, আমাদের বুঝতে হবে এই কোশ্চেনটা এই কনসেপ্টের সাথে রিলেটেড, কনসেপ্টটা মিলাইতে পারলেই অ্যানসার তোমার সামনে চলে আসবে এমনিতেই। সো কি বলতেছে, বললো যে ইউ আর প্ল্যানিং এন এক্সপেরিমেন্ট টু ইনভেস্টিগেট দ্য অ্যাবিলিটি অফ গামা রেজ টু পেনিট্রেট লেড, যে গামা রেডিয়েশন লেডের ভিতর দিয়ে কত ভালোভাবে পেনিট্রেট করতে পারে বা কতটুকু পেনিট্রেট করতে পারে, এইটার একটা ইনভেস্টিগেশন চালাবো। কি হবে এখানে? ইউ আর দেন গোয়িং টু অ্যানালাইজ আ সেট অফ ডেটা ফ্রম সাচ এন এক্সপেরিমেন্ট। সো এখন এরকম একটা এক্সপেরিমেন্টের আমি একটা সেট অফ ডেটা নিয়ে অ্যানালাইসিস করব, দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে কি ইফেক্ট গুলা হচ্ছে, যে থিকনেস অফ লেড বাড়াইলে কমাইলে গামা রেডিয়েশনের পেনিট্রেটিং পাওয়ারের কেমন কি চেঞ্জ আসতেছে না আসতেছে, ওইসব জিনিসের ব্যাপারে কিছু একটা বলতে পারে। তো আমরা দেখবো, আমরা কোয়েশ্চেনটা পরে জাস্ট একটা শুরুতেই একটা আইডিয়া রেখে দিলাম মাথার মধ্যে যে এই রিলেটেড আমরা কোনো একটা কিছু ফেস করতে যাচ্ছি। সো এ নাম্বারে বললো কি, you have one source of radiation and a detector and a counter. Describe briefly a simple experiment to confirm that the source emits gamma radiation. এখন সোর্সটা গামা রেডিয়েশন ইমিট করে নাকি না, তুমি তো গামা দিয়ে এক্সপেরিমেন্ট করতে চাও না। তো এখন গামা এমিট করতেছে নাকি না এটা তোমার এনশিওর তো করতে হবে। এমন হইতে পারে তুমি যে সোর্সটা নিলে, এই সোর্স কোনো গামা রেডিয়েশনই ছাড়ে না, সে আলফা রেডিয়েশন ছাড়ে। তো তাহলে কি এটা দিয়ে কি তোমার এই এক্সপেরিমেন্টের পারপাস ফুলফিল হবে? হবে না। তুমি এমন একটা সোর্স নিলা যে শুধু বেটা রেডিয়েশন ইমিট করে, তাহলেও তো হবে না। তোমার কি করতে হবে? এমন একটা সোর্স নিতে হবে যে গামা সহ এমন রেডিয়েশন রিলিজ করে। গামা তো একা কখনো রিলিজ হয় না, যেটা বলছি একটু আগে যে অ্যাসোসিয়েটেড থাকে অলওয়েজ। সো তাহলে ইদার আলফার সাথে অ্যাসোসিয়েটেড গামা বা বেটার সাথে অ্যাসোসিয়েটেড গামা, এমন কোন একটা অবস্থা হবে। তো এখন তোমার ফার্স্টে বললো যে র্যান্ডমলি, জাস্ট তোমাকে বললো কি, তোমাকে র্যান্ডমলি একটা রেডিওঅ্যাক্টিভ সোর্স দেওয়া হয়েছে। তোমাকে কি জিজ্ঞাসা করলো? এই সোর্স, যে এই রেডিওঅ্যাক্টিভ সোর্স কি গামা রেডিয়েশন রিলিজ করে নাকি না। ওকে, তো এখন তুমি এটা কিভাবে ইনভেস্টিগেট করবা? ফার্স্ট অফ অল হোয়াট ইউ নিড টু ডু, গাইগার মুলার টিউবের এখানে কাউন্টারের সাথে কানেক্ট করে, যে জিএম টিউব কানেক্টেড টু দা কাউন্টার, কোনো সোর্স ছাড়া 10 মিনিট ধরে রিডিং নিলাম, 10 মিনিট ধরে রিডিং নিলাম, 10 মিনিট ধরে রিডিং নিলাম, তিনবার 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে রিডিং নিয়ে 30 মিনিট ধরে রিডিং নেওয়ার পর দেন কি করলাম? এভারেজ করলাম। সো হোয়াট উইল হ্যাপেন, আমরা এভারেজ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের একটা রিডিং পেয়ে গেছি। ওকে, ব্যাকগ্রাউন্ডের রিডিং বের করা হয়েছে। প্রথমে এক্সপেরিমেন্টে এটা প্রিরিকুইজিট, এটা করতেই হবে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা বের করে নিতে হবে অলওয়েজ, লোকাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা কত। ওকে, করলা। এখন কি করবা? সোর্স নিলা, সোর্সের থেকে এখন আসতেছে। তো এখন সোর্সের থেকে যে রিডিংটা আসতেছে ওটা কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডের থেকে, ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটা সোর্স সহ যে রিডিং আসতেছে ওখানে থেকে মাইনাস করতে হবে। তো তাহলে কি পাবো? স্পেসিফিক্যালি সোর্সের রিডিংটা পাবো। এখন ইন অর্ডার টু প্রুফ যে এই সোর্সটা গামা রেডিয়েশন ইমিট করে, তুমি কি করতে পারো বলো তো? কোনো সাজেশন আছে আরেফিন? কি ম্যাটেরিয়াল ইউজ করলে তুমি এখানে প্রুফ করতে পারতেছো যে the radioactive source that you are provided with will emit gamma radiation? কি ইউজ করা যায় আরেফিন? ভাইয়া কি লিড, বলছো বুঝি নাই। ভাইয়া লেড। লেড ইউজ করলে? হ্যালো। লেড ইউজ করলে তো আসলে গামাও এরকম আটকায় যাবে এমন টাইপের, বুঝছো? তোমার এখানের মধ্যে বেসিক্যালি ইউজ করতে হবে অ্যালুমিনিয়াম। হ্যাঁ, তোমার এখানে কি করতে হবে? ইউ উইল হ্যাভ টু ইউজ আ
থিন শীট অফ অ্যালুমিনিয়াম, যে অ্যালুমিনিয়াম ইউজ করলে পরে কি হবে বলতো, বেটা পার্টিকেল যদি থাকেও বেটা পার্টিকেল গুলি আটকায় যাবে, কিন্তু অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে তো কি করতে পারবে, গামা রেডিয়েশন ঠিকই ইজিলি পাস করে চলে যেতে পারবে, তাই না? তো তাহলে আমরা জি যদি ভাইয়া। দেখি যে কি হইলো, আমরা যদি দেখি যে অ্যালুমিনিয়ামের একটা শীট নিয়ে আসার পরেও কাউন্টারের রিডিংটা কি হয় নাই, ব্যাকগ্রাউন্ডের লেভেলে নেমে আসে নাই। যদি আমরা এমন হইতো আরেফিন, যে যদি আমরা অ্যালুমিনিয়ামের একটা ব্লক দিলাম, দেন কি হলো, কাউন্টারের রিডিংটা একদম ইট ড্রপড ব্যাক টু ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন রিডিং। সো তাহলে এটা কি ইমপ্লাই করতো, এটা ইমপ্লাই করতো যে এই সোর্স থেকে বেটার থেকে বেশি পেনিট্রেটিং পাওয়ারওয়ালা কোনো রেডিয়েশন ইমিট হচ্ছে না। এর জন্য অ্যালুমিনিয়াম দেওয়াতে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম দেওয়াতে সব রেডিয়েশন ব্লক হয়ে যাচ্ছে, সোর্সের থেকে স্পেসিফিক কোন রেডিয়েশন জিএম টিউব পর্যন্ত পৌঁছাইতেই পারতেছে না। জিএম টিউবে জাস্ট কিসের রিডিং পাবো, ব্যাকগ্রাউন্ডের রিডিং পাবো, তাই তো? বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ, স্পেসিফিকলি অ্যালুমিনিয়ামই তো মনে হয় লাগবে না, স্টিল ওইসব দিলেও চলবে না নাকি? অ্যালুমিনিয়ামটা এখানের মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড, আমরা যেরকম পড়ছি না, আলফার জন্য পেপার, বেটার জন্য অ্যালুমিনিয়াম, গামার জন্য লেড, ঠিক আছে? তো জি এইগুলা ভাই। ইউজ করলে বেটার। তো এখন এখানের মধ্যে কাজটাকে আমরা যদি অ্যান্সারটা দেখি 7 এর এ, এই যে 7 এর এটা কি বলতেছে, ফার্স্টে রেকর্ড দ্য ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট, প্রথমে তো এটা একদম ফরজ কাজ, এটা করতেই হবে। দেন প্লেস আ থিক অ্যালুমিনিয়াম অর লেড বিটুইন দ্য সোর্স এন্ড দ্য ডিটেক্টর। এখন কি করব, কাউন্ট রেট ডিটেক্টেড অ্যাবাভ ব্যাকগ্রাউন্ড, যে আমরা যদি ওই একটা ব্লকেজ ক্রিয়েট করে, হ্যাঁ, যে আমরা কি করলাম, আমরা ওরকম অ্যালুমিনিয়াম দিয়ে রিডিংটা এখন চেক করব। রিডিংটা যদি এখনো কি থাকে, মাঝখানে অ্যালুমিনিয়ামের একটা ব্লকেজ আছে, স্টিল রিডিংটা যদি ব্যাকগ্রাউন্ডের রিডিং এর থেকে বেশি হয়, তো তার মানে কি, অ্যালুমিনিয়াম দেওয়ার পরেও কিছু রেডিয়েশন পেনিট্রেট করে ডিটেক্টর পর্যন্ত যাইতে পারতেছে। তো তাহলে অ্যালুমিনিয়াম দেওয়ার পরেও কোন রেডিয়েশনটা পেনিট্রেট করে যাইতে পারবে ডিটেক্টর পর্যন্ত? বেটা যাইতে পারবে, আলফা যাইতে পারবে? পারবে না, পারবে শুধু কে, গামা। তো তাহলে যদি আমাদের মাঝখানে এরকম অ্যালুমিনিয়ামের একটা অ্যাবজর্ভার রেখে দিলা, এখন এই অ্যালুমিনিয়ামের অ্যাবজর্ভার রেখে দেওয়ার পরেও যদি কি হয়, the count rate is above the background radiation, so what it will imply, it will imply that এখানে গামা রেডিয়েশন প্রেজেন্ট। ব্যাপারটা কি বুঝতে পারছো তারিফ? ওকে, তো তাহলে এটা ছিল আমাদের 7 এর এ নাম্বার। এখন আমরা 7 এর বি নাম্বারে ফার্স্টে কোশ্চেনটা দেখে নেই, কোশ্চেনে কি বলছে। ওকে, সো 7 এর বি কি বলতেছে, you are provided with sheets of lead and an apparatus to support them safely between the source and the detector। তো সোর্স আর ডিটেক্টরের মাঝখানে এরকম লেডের এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট শীট তুমি কি করতে পারবা, প্লেস করতে পারবা বেসিক্যালি। the thickness of the lead affects the count rate, যে এখন লেডের থিকনেস যত বাড়বে তত কি হবে, বেশি বেশি করে গামা রেডিয়েশন আটকায় দিবে। সো তাহলে লেস এন্ড লেস অ্যামাউন্ট অফ গামা রেডিয়েশন উইল বি এবল টু রিচ দ্য জিএম টিউব। সো তাহলে কি, যত লেডের থিকনেস বাড়াবা তত কাউন্ট রেট কমতে থাকবে, তাই তো? এমনই তো হওয়া উচিত নাকি ফারান? যে জি যত ভাই। তুমি এখানের মধ্যে লেডের ব্লকেজ দিবা, যত লেডের ব্লকেজ বাড়বে তত কি হবে, বেশি বেশি করে এখানে গামা রেডিয়েশন আটকাবে। সো তাহলে রিডিং উইল বি ডিক্রিজিং ইন দা কাউন্ট রেট মিটার। তো এখন বললো কি, যে ডেসক্রাইব দ্য মেজারমেন্টস ইউ মেক টু ইনভেস্টিগেট দিস, কি এই ডেসক্রিপশনে কি কি ইনক্লুড করতে হবে? আ ভেরিয়েবল ইউ উইল কন্ট্রোল টু মেক ইট আ ফেয়ার ইনভেস্টিগেশন, একটা ফেয়ার ইনভেস্টিগেশন করার জন্য এটা আমরা কোন ভেরিয়েবলটাকে কন্ট্রোল করব? সোর্স আর ডিটেক্টরের মাঝখানে ডিসটেন্সটাকে আমরা ফিক্স রাখবো। সোর্স আর ডিটেক্টরের মাঝখানে ডিসটেন্সটা ফিক্সড, জাস্ট চেঞ্জ করব কি আরেফিন, জাস্ট চেঞ্জ করব লেডের থিকনেস, ঠিক আছে? সোর্স আর ডিটেক্টর সেম ডিসটেন্স সেপারেটেড আছে, জাস্ট মাঝে দিয়ে কি করব, ফার্স্টে একটা সিঙ্গেল শীট অফ লেড, ডাবল শীট, ট্রিপল শীট, 4 ফোল্ড, 5 ফোল্ড, 6 ফোল্ড, 7 ফোল্ড, এরকম করে করে জাস্ট
থিকনেস অফ লেড আমরা চেঞ্জ করব। তো থিকনেস অফ লেড চেঞ্জ করাতে কাউন্ট রেটে কি চেঞ্জ গুলি আসতেছে ওই ব্যাপারগুলি আমরা দেখব। এখন ভেরিয়েবলটা যেটাকে কন্ট্রোল করব, কন্ট্রোল ভেরিয়েবল মানে কি, যাকে আমরা কনস্ট্যান্ট রাখি, ওটা কি হবে? দ্য ডিসটেন্স বিটুইন দ্য সোর্স এন্ড দ্য ডিটেক্টর। সো তাহলে ডিসটেন্স বিটুইন সোর্স এন্ড ডিটেক্টর, ডিসটেন্স বিটুইন সোর্স এন্ড ডিটেক্টর, এই দুইটা জিনিস কি বলে, এই জিনিসটা আমাদের কি রাখতে হবে? উই উইল হ্যাভ টু কিপ ইট ফিক্সড। ওকে, এরপরে বললো হাউ ইউ উইল, অন্দন কিছু বলতেছ? Thank you. Very good. লক্ষ্মী ছেলে তুই দুই। কোথায় যাবো? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে যে জিনিসটা বলতেছিলাম যে ইউ উইল মেক ইউর রেজাল্টস অ্যাজ অ্যাকিউরেট অ্যাজ পসিবল, যে এখন তুমি কি করলে পরে তোমার রেজাল্ট গুলা আরো অ্যাকিউরেট করা যায়। দেন আরেকটা কি, ওয়ান সেফটি প্রিকশন। সো কন্ট্রোল ভেরিয়েবলের কথা প্রথম পয়েন্ট আমাদের কভার হয়ে গেছে অলরেডি, যে আমরা কি রাখবো? উই উইল কিপ দ্য ডিসটেন্স বিটুইন দ্য সোর্স এন্ড দ্য ডিটেক্টর ফিক্সড টু মেক ইট আ ফেয়ার ইনভেস্টিগেশন। সো এখন কি করব? উই উইল চেঞ্জ দ্য থিকনেস অফ লেড ইন বিটুইন দ্য সোর্স এন্ড দ্য ডিটেক্টর। এখন থিকনেস অফ লেড গুলাকে বারবার বারবার এরকম চেঞ্জ করব। ওকে, ভালো কথা। এখন এই যে আমরা লেডের থিকনেস এর সাথে কাউন্ট রেটের যে একটা ভেরিয়েশন, এটা যে ইনভেস্টিগেট করতে চাই, হ্যাঁ, তো এটার জন্য আমাদের কি করতে হবে? লেডের থিকনেস গুলা ভালো মতো বের করতে হবে, লেডের থিকনেস গুলা ভালো মতো ডিটারমাইন করতে হবে, এটা হলো একটা কাজ। দেন আরেকটা কাজ কি, কাউন্ট রেটের যে রিডিংটা পাইতেছি, এই কাউন্ট রেটের রিডিংটা কি করতে হবে? একটা লম্বা সময় ধরে রিডিং নিতে হবে, বিকজ লম্বা সময় ধরে রিডিং নিলে পরে কি হবে? আমাদের মোর অর লেস এভারেজ একটা ওরকম রিডিং আসবে, তখন রিলায়েবল একটা রিডিং হবে, যে অ্যাকিউরেট একটা রিডিং আসবে। সেফটি প্রিকশন কি? সেফটি প্রিকশনে যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের এইসবের সেফটি প্রিকশন কি হয়? সবকিছু টংস এন্ড টুইজার্স দিয়ে যেন আমরা কি করি? হ্যান্ডেল করি। ডিরেক্টলি কোনো কিছু যেন হাতে না ধরি, সেফ একটা ডিসটেন্স যেন মেইনটেইন করি। ওকে, দেন লেড বক্সের মধ্যে এরকম সোর্সটাকে স্টোর করে রাখবো যখন তাকে ইউজ করা হচ্ছে না, এমন টাইপের। সো তারা অ্যানসারে কি বলতেছে আমরা যদি দেখি, দেখো কি বলতেছে, কিপ ডিসটেন্স বিটুইন দ্য সোর্স এন্ড ডিটেক্টর কনস্ট্যান্ট। সো এটা কি? এটা হলো কন্ট্রোল ভেরিয়েবলটা, তাই না? তো এটা হলো কন্ট্রোল ভেরিয়েবল, যাকে আমরা কনস্ট্যান্ট রাখতেছি বেসিক্যালি ইন অর্ডার টু মেক দ্য এক্সপেরিমেন্ট আ ফেয়ার ইনভেস্টিগেশন। ওকে, এখন এনি ফোর ফ্রম, ওই যে বাকি এক্সপ্লেনেশন গুলোর মধ্যে কি জিনিস, রেকর্ড কাউন্ট রেট ফর ডিফারেন্ট থিকনেসেস, যে ডিফারেন্ট ডিফারেন্ট থিকনেস দিয়ে দিয়ে আমরা কি করব? রিডিং নিব, কিন্তু একটা স্পেসিফিক টাইম ধরে। ওকে, যে একটা স্পেসিফিক সময় ধরে আমরা অলওয়েজ রিডিংটা নিব, যে মনে করো 5 মিনিট ধরে যে 2 সেন্টিমিটার দিলাম থিকনেস লেড এর, তো এখন এই 2 সেন্টিমিটার দিয়ে 5 মিনিটের জন্য রিডিং দিলাম, দেন এভারেজ করব। দেন আবার 4 সেন্টিমিটার দিলাম, দেন আবার 5 মিনিট করে রিডিং নিব, দেন এভারেজ করব। 15 সেন্টিমিটার দিলাম, দেন 5 মিনিট ধরে রিডিং নিব, দেন এভারেজ করব, এমন। দেন রিডিংটা যেটা আসলো ওইটা থেকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা বাদ দিতে হবে। তো এখন রিপিট রিডিং করা লাগবে, যে টেক সেভারাল রিডিংস এট ইচ থিকনেস। তো প্রতি থিকনেসের জন্য বারবার করে রিপিট নিতে হবে, তাহলে যেন আমাদের মোর অ্যাকিউরেট একটা রিডিং আসে। দেন মেজার থিকনেস উইথ মাইক্রোমিটার, স্ক্রু গজ আর ভার্নিয়ার ক্যালিপার, যে আমাদের মেজারমেন্টটা যেন আরো অ্যাকিউরেট হয়। ঠিক আছে, যে থিকনেস গুলাকে যেন আরো অ্যাকিউরেটলি বের করতে পারি, তো এটার জন্য কি করা যায়? অনেক থিন লেডের শীট, তো তো ওগুলার থিকনেস গুলি বের করার জন্য, যে পার্সেন্টেজ আনসার্টেনিটি কমানোর জন্য what can we do? We can use very precise measuring instruments like micrometer, screw gauge or vernier calipers. এরপরে সেফটি প্রিকশন কি? Keep people away from the source or use tongs to handle the source, use tongs to handle the lead sheets, ensure source held securely, যে সোর্সটা যেন এরকম সিকিউরলি ধরে রাখতে পারি, টংস এন্ড টুইজার্স দিয়ে যেন অলওয়েজ হ্যান্ডেল করি। এই সব হলো সেফটি প্রিকশন অলওয়েজ রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালের জন্য। ঠিক আছে, তো এই জিনিসটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 7 এর বি। কোশ্চেন নাম্বার 7 বি নিয়ে যে এক্সপেরিমেন্টাল যেই এক্সপ্লেনেশনটা চাইছে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, এরপরে 7 এর সি তে কি বলতেছে? 7 এর সি তে বলতেছে
for gamma rays passing through lead of thickness x, the count rate A is given by A is equal to A naught e to the power minus mu x, where A naught is the count rate when there is no lead between the source. So তাহলে A naught হলো কি যখন কোনো অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল নাই, যে অ্যাকচুয়ালি সোর্সের রিডিং যত ওইটা হলো A naught, আর A কোনটা, A হলো x অ্যামাউন্ট অফ থিকনেস ওয়ালা লেড যখন নাকি দেওয়া থাকবে, যে অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল একটা দেওয়া থাকলে পরে তখন যে রিডিংটা আসতেছে ওইটা হলো A, আর মিউ হলো একটা কনস্ট্যান্ট, আর এক্সটা কি, x ইজ দ্য থিকনেস অফ দ্য লেড, কত থিকনেসের লেডের আমরা ব্যারিয়ার ক্রিয়েট করতেছি সোর্স আর অবজারভারের, কি বলে, সোর্স আর ডিটেক্টরের মাঝে। ওকে, তো এখন এখানের মধ্যে কি বললো, বললো যে এক্সপ্লেন ওয়াই আ গ্রাফ অফ লন এ against x should be a straight line. So একদম ইজি, what we will say, we will say that if natural logarithm is taken on both sides of the equation, then it will give us what, এমন, or ln a is equal to minus mu x plus ln a naught. তো এখন এটা কি y equal to mx plus c গ্রাফের সাথে একদম কম্পারেবল। তো তাহলে এই গ্রাফের কি হবে, এই গ্রাফের y অ্যাক্সিস এ হলো ln a, x অ্যাক্সিস এ হলো x, y ইন্টারসেপ্ট আমাদেরকে কি দিবে, ln a নট দিবে, আর গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, মাইনাস মিউ। তো এই ব্যাপারটা এখানের মধ্যে এক্সপ্লেন করবা যে কেন আমাদের ln a ভার্সেস x গ্রাফ একটা স্ট্রেট লাইন হবে, বিকজ ইট ইজ ডিরেক্টলি কম্পারেবল টু দ্যাট অফ আ জেনারেল ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, যে একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি, y ইকুয়াল টু mx প্লাস c। তো এখন এই ইকুয়েশনের সাথে পুরোপুরি কম্পেয়ার করে দেখাইতে পারলে তখন আমরা দেখব কি, যে তোমার গ্রাফ একটা স্ট্রেট লাইন হওয়ার একদম মেইন লজিকটা কি বলতো, রায়হান বলতে পারবা যে একটা গ্রাফ স্ট্রেট লাইন হবে নাকি কার্ভ হবে, এটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? এখানে তোমার এক্স এর রিয়েটিভ পাওয়ারটা কত এটার উপর ডিপেন্ড করে। এক্স এর পাওয়ারটা অ্যাকচুয়ালি না, এখানে তোমার গ্রেডিয়েন্টের কথাটা বলবা। হ্যাঁ রায়হান, গ্রেডিয়েন্টের কথাটা বলবা, যে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট অলওয়েজ 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 কনস্ট্যান্ট। ঠিক আছে, ইন্টারনেটে তো আনস্টেবিলিটি দেখা দিতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম রায়হান, দেখো যে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কি অলওয়েজ ফিক্সড থাকে না বলতো? জি ভাই। তো তাহলে এই যে আমাদের এই গ্রাফের গ্রেডিয়েন্টটা কি আসলো, মাইনাস মিউ, আর এখানে বলেই দিছে মিউ হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? তো তাহলে কি গ্রেডিয়েন্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু মানে কি গ্রেডিয়েন্ট কখনো চেঞ্জ হবে না। তো যেই লাইনের গ্রেডিয়েন্ট চেঞ্জ হয় না ওই লাইন কি হয়, সবসময় স্ট্রেইট হয়। আর একটা কার্ভের কি হয়, তার প্রতিটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিয়েন্টের একটা চেঞ্জ আসে। সো এইটা হলো মেইন ডিফারেন্স, একটা কার্ভ আর একটা স্ট্রেট লাইনের মধ্যে মেইন ডিফারেন্স কি, স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট, গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট, আর একটা কার্ভের গ্রেডিয়েন্ট হলো ভেরিয়েবল। ঠিক আছে, একটা কার্ভের গ্রেডিয়েন্ট হলো ভেরিয়েবল, যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট গ্রেডিয়েন্টের রিডিং আসবে। আর একটা স্ট্রেট লাইনে অলওয়েজ অলওয়েজ দ্য গ্রেডিয়েন্ট উইল রিমেইন কনস্ট্যান্ট। ওকে, তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু y ইকুয়াল টু mx প্লাস c ইকুয়েশনের সাথে তো কম্পেয়ার করলাম, এন্ড দেখা গেল কি এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, তো এর জন্য গ্রাফটা স্ট্রেট লাইন হবে। এইটা হলো আমাদের জাস্টিফিকেশনটা। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখো তারা কি বলতেছে, এই যে ফার্স্টে তো ln a ইজ ইকুয়াল টু, এটা তো লিখলা, এন্ড একদম স্পেসিফিক্যালি এইটা বলতে হবে যে এন্ড আইডেন্টিফাই মাইনাস ইউ, কি বলে, মাইনাস মিউ অ্যাজ গ্রেডিয়েন্ট। সো মাইনাস মিউটা গ্রেডিয়েন্ট হওয়াতে কি এমন স্পেশাল জিনিস হয়ে গেল যে এটা একটা স্ট্রেট লাইন কনফার্মড, বিকজ মিউ ইজ আ কনস্ট্যান্ট। এর জন্য গ্রেডিয়েন্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু দেখে উই উইল সে দ্যাট দ্য গ্রাফ উইল বি আ স্ট্রেট লাইন। বুঝতে পারছো এখন রায়হান? জি ভাই বুঝছি। ওকে, সো তাহলে এরপর আমরা ডি নাম্বারের জন্য দেখি ডি নাম্বারে কি বলতেছে। ওকে, সো ডি নাম্বারে the following data were obtained in such an investigation, the background reading was 40 per minute. Okay, তো এখন
এগুলো হলো মেজার্ড কাউন্ট রেট। তো প্রত্যেকটা মেজার্ড কাউন্ট রেটের থেকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে মাইনাস করতে হবে প্রথমে কারেক্টেড কাউন্ট রেটে কনভার্ট করার জন্য। এটা হলো ফার্স্ট কাজ। দেন কি করতে হবে, এই ডিফারেন্ট ডিফারেন্ট থিকনেস এর এগুলার জন্য আমাদের এই যে লন অফ কারেক্টেড কাউন্ট রেট অর অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই কি বলে অন y axis আর x axis এ হলো আমাদের থিকনেস অফ লেড। সো তখন আমরা কি পাবো, এরকম একটা গ্রাফ পাবো। দেন এই গ্রাফ থেকে আমাদের কি আসবে, এই গ্রাফ থেকে আমাদের পরে বলবে যে এখানে থেকে মিউ এর ভ্যালুটা বের করো। সো আমরা কি করব, যে গ্রাফটা আঁকবো এই গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলাম, যে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে y2 y1 ডিভাইডেড বাই x2 x1 করলাম। দেন এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, মিউ এর ভ্যালুটা দিবে। ঠিক আছে, আমরা এখানে গ্রাফটা ড্র করলাম না, গ্রাফ তোমরা হোপফুলি ড্র করতে পারবা। তোমাদের কি গ্রাফ ড্র করতে হবে, তোমাদের কিন্তু এখানে অনেকগুলা জিনিস ম্যানিপুলেট করা লাগবে। কি করতে হবে, ফার্স্টে আমি টেবিলটা জাস্ট এখানে কারেকশন করে দেই, তাহলে যেন তোমরা গ্রাফটা নিজেরা ড্র করে ফেলতে পারো। ওকে, সো হোয়াট ইউ নিড টু ডু ওভার হিয়ার, এগুলা তো মেজার্ড কাউন্ট রেট। তো মেজার্ড কাউন্ট রেটের থেকে কি করতে হবে, ফার্স্টে কারেক্টেড কাউন্ট রেটে যেতে হবে। সো প্রত্যেকটা থেকে কি করব, প্রত্যেকটা থেকে 40 করে মাইনাস করব। সো 1002 থেকে 40 মাইনাস করলে কত হবে, 962 নাকি, 962 না, 1002 minus 40, yes, 962. Then 739 minus 40, so তার মানে 699। এরপরে 553 minus 40, so তার মানে 513। এরপরে 394 minus 40, তো তার মানে 354। Then 304 minus 40, which means 30 গেলে 70 60 264। এরপরে 232 থেকে যদি আমাদের 40 যায়, সো তাহলে কত হয়, 192 হয়। তো এটা তো আমাদের কারেক্টেড কাউন্ট রেট আসলো, এইটাতেই কিন্তু হবে না, এটা কি করতে হবে এখন বলো তো, লন অফ কারেক্টেড কাউন্ট রেট। ঠিক আছে, তো এখন কি করব, এখানে লন 962 বসাবো। সো লন 962 বসালে কত আসে, 6.87। এরপরে লন 699, এটা কত আসে, 6.55। আচ্ছা সরি, 962 বসাইছিলাম তো আগেরটা নাকি 6, হ্যাঁ ঠিকই আছে। এরপরে 513, সো তাহলে লন 513, সো তাহলে এটা কত হবে, 6.24। তো এইভাবে করে করে লনের রিডিং গুলা নিলাম। দেন ওয়াই অ্যাক্সিসে লন এর রিডিং গুলা, আর এক্স অ্যাক্সিসে হলো এই থিকনেস অফ লেড ইন মিলিমিটার। দেন গ্রাফটা প্লট করব। দেন গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো, মাইনাস মিউ। তো ওখানে থেকে আমরা গ্রেডিয়েন্টের ভ্যালুটা থেকে কি করব, মিউ এর ভ্যালুটা বের করব। বুঝতে পারছো তারিফ? ওকে, সো তাহলে হোপফুলি কোশ্চেন নাম্বার 7 এ তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। স্টিল তোমাদের যদি অ্যানসার এরকম মিলাইতে এরকম সমস্যা হয়, সো তাহলে বলবা, আমরা ওই জিনিসটা দেখে নিব পরে। হ্যাঁ, তো এখন আমরা কোশ্চেন নাম্বার 8 এর মধ্যে চলে যাই। কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে, the graph shows how the binding energy per nucleon varies with nucleon number for a range of isotopes। তো এটা আমরা অলরেডি পড়ছিলাম, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এর এই যে গ্রাফটা কি দেখছিলাম, একদম পিকে হলো আয়রন। আয়রনের থেকে ছোট যারা তারা ফিউশন রিঅ্যাকশন করে করে আয়রনের কাছে পৌঁছাইতে চায়, আয়রনের থেকে বড় যারা তারা ফিশন রিঅ্যাকশন করে করে আয়রনের কাছে পৌঁছাইতে চায়। বিকজ এভরিওয়ান ওয়ান্টস সামথিং সেম, কি জিনিস, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়াইতে চায়, যে তাদের স্টেবিলিটি বাড়াইতে চায় বেসিক্যালি। এখন বলল এই কোয়েশ্চেনটা খুবই খুবই ইন্টারেস্টিং। এই কোয়েশ্চেনটা তোমাদের অনেকজনেরই থাকে মাথায়, অনেকজনই তোমরা ও লেভেলসে থাকতে সময়ও করো। তো এটা আমি বলে আসি যে এ লেভেলসে উঠলে পরে দিস উইল মেক মোর সেন্স। হ্যাঁ, তো এখন দেখো ব্যাপারটা কি বলতেছে, যে এক্সপ্লেন ওয়াই অ্যান আলফা পার্টিকেল, একটা আলফা পার্টিকেল তো ইট কুড হ্যাভ বিন এনিথিং। একটা আলফা পার্টিকেল তো একটা অক্সিজেন নিউক্লিয়াস হইতে পারতো নাকি, একটা আলফা পার্টিকেল একটা অক্সিজেন নিউক্লিয়াস হইতে পারতো, একটা কার্বন নিউক্লিয়াস হইতে পারতো, একটা লিথিয়াম নিউক্লিয়াস হইতে পারতো,
বেরিলিয়াম নিউক্লিয়াস হইতে পারতো, ইট কুড হ্যাভ বিন এনিথিং, বাট এটা স্পেসিফিক্যালি হিলিয়াম 4ই কেন হইলো? ঠিক আছে, অক্সিজেন নিউক্লিয়াস কেন রিলিজ করলো না, বা কার্বন নিউক্লিয়াস কেন রিলিজ করলো না, বা লিথিয়াম নিউক্লিয়াস কেন রিলিজ করলো না? ওয়াই অ্যান আলফা পার্টিকেল ইজ আ হিলিয়াম নিউক্লিয়াস, ওয়াই নট এনিথিং আদার দ্যান দিস? এইটার অ্যান্সার হলো তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। কি বলতেছে কোয়েশ্চেনে দেখো, বললো যে এক্সপ্লেন ওয়াই অ্যান আলফা পার্টিকেল ইজ মোর লাইকলি দেন এনি আদার স্মল নিউক্লিয়াস, যে অন্য যত ছোট নিউক্লিয়াস গুলি আছে, অন্য সব ছোট নিউক্লিয়াসের তুলনায় আলফা পার্টিকেলটা একটা হিলিয়াম নিউক্লিয়াস হয় কেন সবচেয়ে বেশি প্রবাবল টু বি এমিটেড ফ্রম আ লার্জ আনস্টেবল নিউক্লিয়াস? যে আমরা কি পড়ছিলাম মনে আছে এনজেড ডায়াগ্রামে? আনরিঅ্যাক্টিভ বলে ওইটার একটা কাজ আছে, আর আরেকটা কাজ হলো যে হিলিয়ামের, দেখো এই যে এটা হলো হাইড্রোজেন, যে এখানে যদি আমরা এটা একটু জুম করি, এখানে দেখো রায়হান, এটা হলো হাইড্রোজেন, এই জায়গাটায় এই যে এখানে হাইড্রোজেন, আর হাইড্রোজেনের থেকে এক লাফে হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেখছো কত বড়? হিলিয়ামের হাইড্রোজেনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এত কম, সবচেয়ে লোয়েস্ট, which is what 1 বেসিক্যালি, আর এখানে এটা অলমোস্ট 7, তাই তো? হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো অলমোস্ট 7। সো তুমি যে কোন একটা কাজ করতে সময় সবসময় কি খুঁজবা রায়হান? এভরিওয়ান এনজয়স আ শর্টকাট, রাইট? সবাই তো শর্টকাট পছন্দ করে, যে যত ইজি ওয়েতে তুমি একটা বড় কাজ করে ফেলতে পারবা, বা যত ইজি ওয়েতে তুমি নিজেকে স্টেবিলাইজ করে ফেলতে পারবা, তত তোমার জন্য ভালো, তাই তো? সো আমরা এনজেড ডায়াগ্রামে কি পড়ছিলাম মনে আছে? আমরা এনজেড ডায়াগ্রামে পড়ছিলাম যে অ্যাটমিক নাম্বার কতর বেশি হইলেও তারা সবসময় আলফা এমিটার হয়। অ্যাটমিক নাম্বার যাদেরই গ্রেটার দেন 83, হ্যাঁ, অ্যাটমিক নাম্বার যাদেরই গ্রেটার দেন 83 তারা অলওয়েজ কি হয়? দে আর আলফা এমিটার। ওকে, কি বললাম? অ্যাটমিক নাম্বার যাদেরই 83 থেকে বেশি, দে আর অলওয়েজ 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 আলফা এমিটার। সো এখন তারা আলফা এমিট করবে, ভালো কথা, বাট ওয়াই ইজ আলফা পার্টিকেল স্পেসিফিক্যালি আ হিলিয়াম নিউক্লিয়াস? অন্য কিছু কেন না? অন্য ছোট নিউক্লিয়াসও তো আছে, তো অন্য সব ছোট নিউক্লিয়াসের মধ্যে হিলিয়ামটা বা দুইটা প্রোটন এন্ড দুইটা নিউট্রন, which is actually analogous, যে একদম একদম সেম টু সেম টু দ্যাট অফ আ হিলিয়াম নিউক্লিয়াস। কেন? অন্য কিছু কেন না? বিকজ এই যে তুমি দেখো হিলিয়ামের কত, হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো 7। ওকে, হিলিয়ামের পরে এখানে লিথিয়াম, বেরিলিয়াম, এই জায়গায় হলো কার্বন। এখন দেখো হিলিয়াম রিলিজ করতে সময় কয়টা পার্টিকেল রিলিজ করতে হয়? হিলিয়াম রিলিজ করতে সময় রিলিজ করতে হয় 4টা পার্টিকেল, 2টা প্রোটন 2টা নিউট্রন, নাকি রায়হান? হিলিয়াম রিলিজ করতে সময় কয়টা পার্টিকেল রিলিজ করতে হয়? 4টা পার্টিকেল, 2টা প্রোটন 2টা নিউট্রন। আর কার্বন রিলিজ করতে সময় কয়টা পার্টিকেল রিলিজ করতে হবে? 12টা পার্টিকেল, 12টা total। 6টা প্রোটন 6টা নিউট্রন। সো এখানে কিন্তু অনেক এক্সেস অ্যামাউন্ট অফ কি হচ্ছে, পার্টিকেল রিলিজের একটা ব্যাপার আসতেছে, কিন্তু তোমার অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ, এত বড় কোনো চেঞ্জ হয়েছে বলো তো? হিলিয়াম আর না কার্বনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের অ্যামাউন্ট এত বড় কিন্তু সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ না, কিন্তু কার্বনের সময় এতগুলি পার্টিকেল তার রিলিজ করতে হচ্ছে। দেন অক্সিজেনের জন্য, অক্সিজেন হলো এটা, যে কার্বনের পরে যে নাইট্রোজেন, এটা অক্সিজেন হলো এই উপরে 8। সো অক্সিজেনের এখানে তো আরো বড় অবস্থা, যে 8টা প্রোটন 8টা নিউট্রন রিলিজ করতে হয়। সো তাহলে এখানে তো আরো বড় একটা প্যারা নিচ্ছে, বাট স্টিল দা এনার্জি ইনক্রিমেন্ট অর এনার্জি যে এক্সট্রা যে রিলিজ করবে, ওইটা কি এত সিগনিফিক্যান্ট কিছু না। এর চেয়ে সে কি করতে পারে? সে একটা কার্বন নিউক্লিয়াস এমিট করার থেকে, হ্যাঁ রায়হান, একটা কার্বন নিউক্লিয়াস এমিট করলে যত এনার্জি ছাড়বে, এর থেকে সে 2টা হিলিয়াম নিউক্লিয়াস মানে কত? 4টা প্রোটন 4টা নিউট্রন,
এটা ছাড়লে কি সে আরো বেশি এনার্জি এখানের মধ্যে চেঞ্জ আনতে পারতেছে না বলতো? 7 করে 14 হবে। আর একটা কার্বন নিউক্লিয়াস ছাড়লে পরে তার কি হচ্ছে, জাস্ট 7.5 এর কাছাকাছি কোন একটা এনার্জির ভ্যালু হচ্ছে, তাই তো? সো আমরা কি বলছিলাম এনজেড ডায়াগ্রামের মধ্যে আমরা যে পড়ছিলাম, দেখো ব্যাপারটা, এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এর জন্য আমি একটু ডিটেইলে বলতেছি তাহলে যেন তোমাদের এটা মনে থাকে। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার 83 এর বেশি যারা, তারা কি আলফা ডিকে করে। তো এখন আলফা ডিকে করে ভালো কথা, বাট ওয়াই ইজ আলফা পার্টিকেল স্পেসিফিক্যালি আ হিলিয়াম নিউক্লিয়াস, অন্য কিছু কেন না? বিকজ এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, হ্যাঁ, এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু গেট ব্যাক টু দা স্টেবিলিটি ব্যান্ড। যে সবাই কি করতে চায়, স্টেবিলিটি ব্যান্ডে ফেরত আসতে চায় না? যে যারাই রেডিও অ্যাক্টিভ তারা কি করতে চাবে, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল মানে কি, তাদের নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বা তোমার কি বলে ইলেকট্রিক রিপালসিভ ফোর্স, এই দুইটার মধ্যে ইমব্যালেন্স আছে। আল্লাহ, ইন্টারনেট কানেকশন বারবার এমন বাড়ি দিতেছে কেন আজকে আবার। আচ্ছা, তো যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো কি বললাম, যে তারা কি করতে চাবে, এই যে তাদের এতগুলি প্রোটন নিউট্রন হয়ে গেছে দেখে তারা এখন কি করে, আলফা এমিট করে। এখন তারা কি করতে চাবে, দে উইল ওয়ান্ট টু গেট ব্যাক টু দ্য স্টেবিলিটি ব্যান্ড। তো দে উইল ওয়ান্ট টু গেট রিড অফ দ্য এনার্জি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, বাট যত কম কাজ করে করা যায়। সো তাহলে একটা হিলিয়াম নিউক্লিয়াস এমিট করাই তাদের জন্য সবচেয়ে ভায়াবল অপশন বা সবচেয়ে শর্টকাট অপশন, যে সবচেয়ে কম পার্টিকেল রিলিজ করে সুন্দর মতো তারা কি করতে পারতেছে, স্টেবিলিটি ব্যান্ডে ফেরত চলে আসতে পারতেছে। আমরা কিন্তু আরেফিন বলতো রেডিও অ্যাক্টিভিটি একদম শুরু করতে সময় একটা কথা বলছিলাম যে তোমার এনার্জি যত কম হবে তোমার স্টেবিলিটি তত বেশি, তাই না? তোমার এনার্জি যত কম তুমি তত কম সুদূর বুদূর করবা, সো তাহলে কি তত ইজিলি তুমি স্টেবল থাকতে পারবা। তোমার এনার্জি যত বেশি হবে তত তুমি কি করবা, আনস্টেবল থাকবা। তখন ইউ উইল ওয়ান্ট টু গেট রিড অফ ইউর এনার্জি। আর তোমার এনার্জি যত কম হবে ইউ উইল বি মোর এন্ড মোর স্টেবল। তো এই অ্যান্সারটা এখানের মধ্যে হবে। ব্যাপারটা কি দেখো, যে আলফা পার্টিকেল একটা হিলিয়াম নিউক্লিয়াসই কেন অন্য যে কোনো নিউক্লিয়াসের তুলনায় হিলিয়াম এমিট করা বা দুইটা প্রোটন এন্ড দুইটা নিউট্রন এমিট করে কেন সবচেয়ে বড় ইজি অপশন, এই জিনিসটা আমাদেরকে কোয়েশ্চেন করছে। সো এখানের জন্য অ্যানসারটা আমরা যদি দেখি, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এই জিনিসটা এর জন্য অলওয়েজ মনে রাখতে হবে, এটা এগুলা কিন্তু এক্সাম প্র্যাকটিসের কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন। সো উই উইল হ্যাভ টু পে আ ফেয়ার অ্যামাউন্ট অফ অ্যাটেনশন ফর দিস সর্ট অফ কোয়েশ্চেন। তো এখানের মধ্যে কি দেখো, এ নাম্বারে the binding energy per nucleon of helium is greater or higher than other small nuclei, যে অন্য স্মল নিউক্লিয়াই গুলার তুলনায় হিলিয়ামের কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা কি বেশি। যে হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, ওদের তুলনায় কি হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালুটা বেশি। তো তাহলে কি হবে, হিলিয়ামকে যদি রিলিজ করে একসাথে, যে জাস্ট দুইটা প্রোটন দুইটা নিউট্রন রিলিজ করাতে অনেক বড় একটা এনার্জি রিলিজ করে ফেলতে পারতেছে না? এই যে হেন্স দ্য এনার্জি রিলিজড বাই দ্য নিউক্লিয়াস ইজ গ্রেটেস্ট ফর আলফা ডিকে। যে সে কি করলো, একটা হিলিয়াম নিউক্লিয়াস ছেড়ে দেওয়া মানে সে জাস্ট দুইটা প্রোটন এন্ড দুইটা নিউট্রন ছেড়ে দেওয়াতে কি করতে পারতেছে, অনেক ইজিলি তার এনার্জি কন্টেন্টটাকে নামায় ফেলতে পারতেছে। ঠিক আছে, যে তুমি ব্যাপারটা এখানের মধ্যে খেয়াল করো। আমি যদি তোমাকে এমন টাইপের কোন একটা এক্সাম্পল দিই তাহলে পরে মেবি তুমি আরো ভালোভাবে রিলেট করতে পারবা। মনে করো এইটা হলো তোমার স্টেবিলিটির জায়গা, ঠিক আছে? স্টেবিলিটি হলো 100 জুল, তোমার আছে হলো 120 জুল, ঠিক আছে? তোমার আছে হলো 120 জুল। ইউ উইল ওয়ান্ট টু কাম ব্যাক টু 100 জুল as quickly as possible or the most easiest way possible basically। তো তাহলে তোমার এই স্টেবিলিটি ব্যান্ডের মধ্যে ফেরত আসার জন্য কি করতে হবে, 20 জুল তোমার এক্সেস আছে না এনার্জি তারিফ, 20 জুল তোমার কি আছে, এক্সেস আছে। তো তাহলে তোমার এখন এই এক্সেস এনার্জিটা কি করতে হবে, ছেড়ে দিতে হবে, তাই না? তোমার এই এক্সেস এনার্জিটা ছেড়ে দিতে হবে। এখন তুমি এক্সেস এনার্জিটা যত ইজিলি ছাড়তে পারবা তত তোমার জন্য লাভ।
তাই তো? তুমি এক্সেস এনার্জিটা যত ইজিলি ছাড়তে পারবা তত তোমার জন্য লাভ। সো সি হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। তুমি একটা হিলিয়াম নিউক্লিয়াস ছাড়লে 5 জুল করে রিলিজ করতে পারো, একটা কার্বন নিউক্লিয়াস ছাড়লে পরে তুমি 7 জুল করে রিলিজ করতে পারো, ঠিক আছে? একটা অক্সিজেন নিউক্লিয়াস রিলিজ করলে তুমি 8 জুল করে রিলিজ করতে পারো। এখন তুমি ডিসিশন নিবা যে কোনটা এমিট করা ভালো। তো এখন তুমি দেখতেছো একটা হিলিয়ামে 5 জুল, সো তাহলে 20 জুল আমার কমাইতে হবে। সো তাহলে 4টা হিলিয়াম যদি আমি এমিট করে দেই, তো তাইলে পরে আমি কি করতে পারবো? স্টেবিলিটি ব্যান্ডে আসতে পারবো। তো 4টা হিলিয়াম এমিট করতে কয়টা পার্টিকেল রিলিজ করা লাগে? 2টা প্রোটন, 2টা করে প্রোটন, 2টা ইনটু 4, 2টা করে নিউট্রন, 2টা ইনটু 4। সো তাহলে 8টা প্রোটন, 8টা নিউট্রন। সো তাহলে 16টা পার্টিকেল রিলিজ করে তুমি কি করতে পারতেছো? স্টেবল হয়ে যেতে পারলা যদি হিলিয়াম রিলিজ করো। এখন তুমি যদি কার্বন রিলিজ করো, সো তাহলে একটা কার্বন রিলিজ করলে পরে 7 জুল। তো তাহলে তোমার 20 জুল ছাড়তে কয়টা কার্বন রিলিজ করতে হবে? 3টা কার্বন রিলিজ করতে হবে। তো তাহলে তুমি 3টা কার্বন রিলিজ করলা। একটা কার্বনে 6টা প্রোটন, 6টা নিউট্রন। তো 3টা কার্বনে কত হবে? 3 গুণ 6 18, 3 গুণ 6 18। তো তাহলে 36টা পার্টিকেল তোমার রিলিজ করতে হবে ইন অর্ডার টু বিকাম স্টেবল। দেন তোমার এখানের মধ্যে অক্সিজেন একটাতে তোমার 8 জুল। সো তাহলে পরে এখানেও 3টা লাগবে। সো তাহলে 8 ইনটু 3, 8 ইনটু 3। সো তাহলে 24 প্লাস 24, 48টা পার্টিকেল তোমার ছাড়তে হবে। সো তাহলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু গেট রিড অফ দ্য এক্সেস এনার্জি কোনটা? হিলিয়াম নিউক্লিয়াস এমিট করা, নাকি? সো তাহলে এর জন্য আলফা পার্টিকেল ইজ আ হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে? এর জন্য আলফা পার্টিকেল ইজ আ হিলিয়াম নিউক্লিয়াস, যেটাতে কি হয়? জাস্ট ফিউয়েস্ট নাম্বার অফ পার্টিকেলের এমিশনের থ্রুতে তুমি গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ এনার্জি ছেড়ে দিতে পারতেছো। বিকজ তোমার ইচ্ছাটাই এইটা যে তুমি এনার্জি ছেড়ে দিতে চাও। যত ইজিলি ছাড়তে পারবা বা যত শর্টকাট ওয়েতে ছাড়তে পারবা, তত তুমি তাড়াতাড়ি স্টেবিলিটি ব্যান্ডে ফেরত আসতে পারবা। ওকে, সো তাহলে এর জন্য নরমালি যে ছোট ছোট যতগুলি নিউক্লিয়াস পাওয়া যায়, ওই ছোট নিউক্লিয়াস গুলির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন পার্টিকেল কোনটা? হিলিয়াম। সো তাহলে এর জন্য একটা হিলিয়াম ছেড়ে দিলে অনেক বড় একটা এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে। তো এর জন্য কি করে বড় বড় নিউক্লিয়াসরা এরকম হিলিয়াম রিলিজ করে ফেলে, বা 2টা করে প্রোটন, 2টা করে নিউট্রন, 2টা করে প্রোটন, 2টা করে নিউট্রন এরকম ছেড়ে দেয়। তাহলে যেন তারা কি করতে পারে? হিউজ চাঙ্ক অফ এনার্জি তারা এমিট করে করে বা রিলিজ করে করে তাড়াতাড়ি স্টেবল যেন হইতে পারে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এখন? ফারহান, বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে এই ব্যাপারটা এর জন্য যারা নাকি ও লেভেলসে জিজ্ঞাসা করে তাদেরকে বলা হয় যে বড় হইলে পরে এই ব্যাপারটা শিখবা, বিকজ এইগুলা বুঝতে একটু কয়টা লজিক খাটাইতে হয়, যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ব্যাপার, এইসব ব্যাপার। তো এগুলা তো আসলে ও লেভেলস ওরকম ডিটেইলে পড়ানো হয় না, তখন বললে পরে মাথার মধ্যে দিয়ে মনে হয় যে গুলি করতেছে কতজন কতগুলা। এ লেভেলসে আর ফিজিক্সই নিবে না, পড়বেই না কিছু, ঠিক আছে? ডাইরেক্ট কমার্সে যাবে গা, বুঝছো? তো এর জন্য ও লেভেলসে থাকতে সময় চাইলেও আর জানলেও অনেক কিছু টিচার বলতে পারে না, বিকজ ওখানে স্টুডেন্টের পারসিভ করার ব্যাপারটা মাথায় রাখতে হয়। এমনিতে স্টুডেন্টকে আলাদা করে বললে অন্য ব্যাপার, ফুল ব্যাচের সামনে বললে পরে তখন বাকিদের মনে করো মাথার মধ্যে খুললে উড়ে যাবে। ওকে, তো এখন বি নাম্বারে কি বলতেছে? এক্সপ্লেইন ওয়াই ফিশন রিঅ্যাক্টরস ইউজ আইসোটোপস সাচ এজ ইউরেনিয়াম 235 as fuel. Your answer should include reference to the graph. এই যে ইউরেনিয়াম 235, তো ইউরেনিয়াম 235 এর কি, যে ইউরেনিয়াম 235 এর তোমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি কম না? ইউরেনিয়াম 235 এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম। সো তাহলে সে কি করতে চাবে? সে ফিশন রিঅ্যাকশন দিবে and it will split up and binding energy per nucleon of the products বাড়বে। তো প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি বেশি হয়, সো তাহলে প্রোডাক্টের ম্যাস হবে কম। কি বলতেছে বুঝতেছো ব্যাপারটা রায়হান?
যে প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি বেশি হয় তো তাহলে প্রোডাক্টের ম্যাস হবে কম। তো ম্যাস যদি কম হয় তো তার মানে কি রিঅ্যাকট্যান্টের ম্যাস বেশি, প্রোডাক্টের ম্যাস কম। সো তাহলে বাকি ম্যাস কোথায় গেল? দ্যাট ম্যাস উইল বি রিলিজড অ্যাজ এনার্জি, যে এনার্জিটা হারনেস করে আমরা কি করতে চাই? ইলেকট্রিসিটি প্রডিউস করতে চাই। তো এই কথাটা এখানের মধ্যে তারা বলবে, দেখো এই যে the idea that most massive or heavy nuclei can undergo induced fission. এখনো মাঝে মধ্যে লাগে মাথার মধ্যে কেউ গুলি করতেছে, তাইলে পরে তো সমস্যার উপায়দা। তাহলে পরে ওরকম বুলেট প্রুফ হেলমেট পরা লাগবে, বুঝছো? তাহলে যেন ওখানে গুলি টুলিতে কোনো এফেক্ট না হয়। তো বুলেট প্রুফ হেলমেট মানে এমন না যে যা বলতেছি কিছু শুনবা না, ওইটা না। বুলেট প্রুফ হেলমেট মানে হলো যে যা বলতেছি ওই জিনিসটা বুঝতে পারার মতো নলেজ ওরকম এখন বাড়ায় নিতে হবে। এ লেভেলসে আমাদের উঠছি, এখন ওই জিনিসটা বাড়ায় নিতে হবে, ঠিক আছে? ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? লেটস সি। ফার্স্ট অফ অল, বড় নিউক্লিয়াসদের কি তাদেরকে ইনডিউসড ফিশন রিঅ্যাকশন করানো যায়। ইনডিউসড ফিশন মানে কি? এই যে আমাদের একটা ইনপুট পার্টিকেল দিতে লাগে না ফারান, যে আমরা একটা স্লো মুভিং নিউট্রন দেই না? স্লো মুভিং নিউট্রন যে ইউরেনিয়াম 235 এর কাছে অ্যাবজর্ব হয়, এরপরে তো ফিশন হয়, এর আগে তো হয় না। তো জি এর ভাইয়া। জন্য এটাকে ইনডিউস বলা হয়েছে, যে তাকে গুতা দিয়ে, ঠিক আছে, তাকে গুতায় গুতায় কি করে স্প্লিট করায়, এমন টাইপের। ওকে, তো তাহলে আচ্ছা ভাইয়া, ইউরেনিয়াম 236 কি নরমালি এক্সিস্ট করে? ইউরেনিয়াম 236 নরমালি এক্সিস্ট করে না, বিকজ সে অনেক তাড়াতাড়ি ডিকে করে ফেলে বা সে অনেক তাড়াতাড়ি স্প্লিট করে এরকম ফিশন রিঅ্যাকশন দিয়ে ফেলে, এর জন্য নরমালি থাকে না। এর জন্য ইউরেনিয়াম জি ভাইয়া। 235 থাকে, সে নিউট্রন অ্যাবজর্ব করলে 236 হয়, দেন স্প্লিট করে এরকম ব্যারিয়াম ক্রিপ্টন আর নিউট্রন গুলা রিলিজ করে, তখন আমরা ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের রিঅ্যাকশন গুলি পাই বেসিক্যালি। তো এই যে এখানের মধ্যে তাহলে কাজটা কি? তো তাহলে the graph shows that heavy nuclei have less binding energy per nucleon than the less massive nuclei. So তাহলে কি বেশি হেভি নিউক্লিয়াস গুলার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম। যে আমরা যদি এখানে দেখি, এই যে দেখো বেশি, সরি, এই যে বেশি হেভি গুলার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম, কম হেভি গুলার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি। সো তাহলে বেশি হেভি গুলা স্প্লিট করে কম হেভি হয়, যে লার্জার নিউক্লিয়াস ভেঙে ছোট দুইটা নিউক্লিয়াসে কনভার্ট হয়। তাহলে যেন কি করে? প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যেন বাড়ে। তো প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়লে কি হবে? প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি মানে প্রোডাক্টের ম্যাস কম। তো প্রোডাক্টের ম্যাস যে কম, বাকি ম্যাস কোথায় গেল? বাকি ম্যাস গট কনভার্টেড টু এনার্জি। ওই এনার্জি আমরা ফাইনালি ফিশন রিঅ্যাকশনের এখানে প্রোডাক্টের মধ্যে পাই, তখন ওই এনার্জিটাই আমরা হারনেস করে ইলেকট্রিসিটি প্রডিউস করি। তো এই যে এইটাই বলবে, দেখো। তো হেন্স এনার্জি ইজ রিলিজড ইন দ্য ফিশন। এই যে লার্জ নিউক্লিয়াস স্প্লিট করে ছোট নিউক্লিয়াস ফর্ম করবে, তো ছোট নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি মানে কি? ম্যাস কম হবে। তো ম্যাস যদি কম হয়, হোয়াট উইল হ্যাপেন? প্রোডাক্টের ম্যাস কম, বাকি ম্যাস কোথায় গেল? দ্যাট ম্যাস উইল বি কনভার্টেড টু এনার্জি এন্ড রিলিজড ইন দ্য রিঅ্যাকশন। সো এইগুলি ছিল আমাদের এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেনের অ্যান্সার গুলি। অলরাইট, সো এক্সাম প্র্যাকটিসের এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলি তোমরা নিজেরা আরেকবার মিলাই নেবেন। গ্রাফের ব্যাপারটা যেটা বললাম, আমি গ্রাফে কি কি এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে প্লট করব, এই ব্যাপারগুলো বলে দিয়েছি। জাস্ট গ্রাফটা তোমরা নিজেরা প্লট করে নিলে খুব ভালো হয়, ঠিক আছে? তো তাহলে গ্রাফটাও প্র্যাকটিস হবে, সবকিছুই গ্রেডিয়েন্ট বের করার টেকনিক সবকিছু জিনিসই তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, সো এইটা গেল আমাদের নিউক্লিয়ার ডিকে চ্যাপ্টার। এখন আমরা আজকে সিম্পল হারমোনিক মোশনের জাস্ট বেসিক, আমি আজকে জাস্ট একটু নোটস লিখায় দিব। নেক্সট দিন আমরা ওরকম এক্সপ্লেনেশনটা শুরু করব যে অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশনের কাহিনীগুলা কেমন কি। ওকে, সিম্পল হারমোনিক মোশন আমাদের এত বড় কোনো টপিক না, খুবই ছোট টপিক, বাট ইট ইজ ভেরি ম্যাথ হেভি। অনেক বেশি ম্যাথ আসে এখানে থেকে। ওকে, যে এখানের মধ্যে আমাদের ডিফারেন্সিয়েশনের অনেকগুলো কাহিনী আসবে, এমন জিনিস আসবে যেগুলো তোমরা কাইনেমেটিক্সে করছো, এগুলো তোমরা অলরেডি জানো। বাট ম্যাথের স্কিল যত ভালো হবে তত তোমার ফিজিক্স এখন ইজি লাগবে, বিকজ ফিজিক্সের অনেকগুলো অপারেশনে ম্যাথমেটিক্স কে টুল হিসেবে ইউজ করা হয়। ওকে, সো আমরা এখন শুরু করি সিম্পল হারমোনিক মোশন।
সো আমি নোটপ্যাডে যাই। ওকে, তো তাহলে লেটস স্টার্ট। সিম্পল হারমোনিক মোশন, যদি আমরা সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা লিখি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। যে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা, তোমার ডেফিনেশন তো ওয়ার্ডে ওরকম লিখতে পারো, তুমি জাস্ট সিম্বলেও লিখতে পারো। এই ডেফিনেশন এতবার আসে কল্পনা করতে পারবা না। আর ডেফিনেশনে মার্ক পাওয়া দুনিয়ার সোজা। এটা হলো A2 তে জাস্ট ব্লেসিং একটা, যে A2 তে মার্ক তোলে এমনিতেই এত টাফ, কিন্তু এর মধ্যে এখানে কয়টা ফ্রি মার্ক ইজিলি পাওয়া যায় আর কি, এসব আউল ফাউল ডেফিনেশন দিয়ে। কি জিনিস দেখো, সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা ইউনিট 5 এ অ্যাকচুয়ালি রিশা স্পেসিফিক ওরকম টপিক অমন চুজ করা নাই। হ্যাঁ, ইউনিট 5 এর ব্যাপারটা তোমাদের খুবই খুবই কেয়ারফুল থাকা লাগবে, যেটা তোমাদের কিন্তু আমি এর সময় কি বলে ওরিয়েন্টেশন ক্লাসের সময় একটা ওয়ার্ড বলছিলাম, সিনপটিক অ্যাসেসমেন্টের ব্যাপারটা, বুঝছো? সিনপটিক অ্যাসেসমেন্টের ব্যাপারটা নিয়ে খুবই কেয়ারফুল থাকা লাগবে, বিকজ ইউনিট 5 মানে শুধু ইউনিট 5 না, ইউনিট 5 মানে ইট এনকম্পাসেস দ্য হোল এ লেভেলস। তুমি ফুল এ লেভেল ফিজিক্সে যত কিছু শিখছো, যে কোনো জায়গা থেকে তোমাকে কোয়েশ্চেন দিতে পারে। তুমি এখানে ইউনিট 5 এর কোয়েশ্চেন পেপার যখন দেখবা, ইউ ক্যান ফাইন্ড ইউনিট 5 এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের কোয়েশ্চেন আছে, ইলেকট্রিক ফিল্ডের কোয়েশ্চেন আছে, সিম্পল হারমোনিক মোশনের সাথে এগুলা রিলেট করে দিল, ঠিক আছে? দেন আবার নিউক্লিয়ার ফিজিক্স এর এগুলা কোয়েশ্চেন আছে, নিউক্লিয়ার ফিজিক্স এর সাথে পার্টিকেল ফিজিক্স এর কোয়েশ্চেন মিলাই দিল, ঠিক আছে? এখানে একদম আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার, কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স, গ্র্যাভিটেশনাল ফিল্ড এগুলা রিলেটেড কোয়েশ্চেন ভালো রকমই আসে, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ফিল্ড, অ্যাস্ট্রোফিজিক্স, দেন এগুলার সাথে আবার রিলেট করে তোমার ইলেকট্রিক ফিল্ডের এগুলা জিনিসের কতগুলি কাহিনীও তারা দিয়ে দেয়। সো দেয়ার ইজ নো শিওরিটি যে অ্যাকচুয়ালি তোমার কোন কোয়েশ্চেন আসবে। এন্ড আরো একটা ভয়ের ব্যাপার হলো কি, আরো একটা ভয়ের ব্যাপার হলো যে ইউনিট 4 এ সিনপটিক অ্যাসেসমেন্ট আসবে নাকি ইউনিট 5 এ সিনপটিক অ্যাসেসমেন্ট আসবে, এটা কেউ আগে থেকে জানে না। তুমি পরীক্ষার হলে যাবা, খাতাটা পাবা, খাতা পায়ে তুমি দেখলা যে এই পেপারে সিনপটিক অ্যাসেসমেন্ট মানে কি, এখানে তোমার ফুল এ লেভেলস এর টেস্ট নেওয়া হবে, যে ফুল এ লেভেলস এ যত টাইপের কনসেপ্ট শিখছো, যত কিছু শিখছো, সবকিছুর উপরেই ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন এরকম কোয়েশ্চেন দিয়ে তোমাকে টেস্ট করা হবে, ঠিক আছে? তো ব্যাপারটা খুবই রিস্কি এ লেভেলস এ যে A2 এর জন্য প্রিপারেশন নেওয়া, যে দেয়ার ইজ নাথিং ইউ ক্যান লিভ আউট, যে আজকে এই জিনিসগুলোর উপরে পরীক্ষা, অন্য জিনিসগুলো পড়লাম না, সবকিছু তোমার একবার রিভিশন করে যাইতে হবে, বুঝছো? প্রত্যেকটা জিনিসে তোমার একটা টাচে থাকতে হবে, বিকজ ফিজিক্স এট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা জিনিসের ইন্টার রিলেশনের মধ্যে দিয়ে সবকিছু আছে। আমরা যত কিছুই পড়ি, যে আমরা এখন এই যে সিম্পল হারমোনিক মোশন পড়তেছি, সিম্পল হারমোনিক মোশন এন্ড ইউনিট 4 এর সার্কুলার মোশন পড়ছি না? সিম্পল হারমোনিক মোশন, সার্কুলার মোশনের মধ্যে দেখবা যে দুনিয়ার মিল, এতগুলো ইকুয়েশন সেম টাইপের। ওকে, এইখানেও একটা পিরিয়ডিক মোশন হচ্ছে, ওখানের মধ্যেও সেম। তো এগুলা প্রত্যেকটা জিনিসে দেখবে একটার সাথে একটা কানেক্টেড। তো তোমার যেই কাজটা করতে হবে, এর জন্য ফিজিক্সের গ্রেডটা তোলা খুবই টাফ, ফর দিস স্পেসিফিক রিজন যে স্টুডেন্টরা একটা কাজ করতে পারে না। কনসেপ্ট তারা, আমি তাকে যদি জিজ্ঞাসা করি, বলে একটা ক্যাপাসিটর কিভাবে কাজ করে, বা একটা ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারটা কি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কিভাবে বের করা হয়, বা একটা নিউট্রাল পয়েন্ট কিভাবে ডিটেক্ট করা হয়, এইসব জিনিস ডিরেক্ট কোয়েশ্চেন করলে তুমি বুঝে গেলা, অ্যান্সার দিয়ে দিলা, ওগুলাতে সবাই পারবে, তুমি পারবা, সবাই পারবে। কিন্তু কতগুলি কোয়েশ্চেন এমন জাস্ট একটা কনটেক্সট এমন দিল, একটা প্যারাগ্রাফ দিল বা কিছু একটা দিল, হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু, তোমার রিলেট করতে পারতে হবে। এইটাই হলো তোমার নলেজের ব্যাপার, যে তুমি একটা ব্যাপারে কিছু জানো, এখন ওই ব্যাপারে তুমি জানলা, তুমি একটা কোয়েশ্চেন দেখার পর যদি রিলেটই করতে না পারো, আচ্ছা আমি যেই কনসেপ্টটা পড়ছি এই কনসেপ্ট ইউজ করে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যায়, তুমি যদি এইটা রিলেট করতে না পারো, তো তাহলে তোমাকে দিয়ে আসলে এ লেভেলসে ভালো করা খুবই খুবই কঠিন। তোমাদের খুবই আনফরচুনেট একটা ব্যাপার হয়েছে যে তোমরা পরীক্ষা দিতে পারো নাই এস, তো এই পরীক্ষা দিতে না পারাতে তোমাদের খুবই বড় একটা এক্সপিরিয়েন্স মিস হয়েছে, বিকজ এতদিনে তোমরা যারা নাকি A2 তে এখন পড়তেছো, অনেক জনেরই আসলে A2 তে তোমাদের পড়ার মতো অবস্থায় থাকতো না যদি অ্যাকচুয়ালি তোমরা এস পরীক্ষা দিতা, বিকজ
রেজাল্ট আসলে পরে বুঝতে পারতা যে এক একজনের গ্রেডের কি অবস্থা বা মার্কের কি অবস্থা। সো এ লেভেলসে তোমার পড়ালেখা এত বেশি ফোকাস করতে হবে যে অন্য কোনো জায়গায় তাকানোর সুযোগ নাই, ঠিক আছে? এ লেভেলসটা যত এরকম সিনসিয়ারলি পড়বা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর টাইমে তত বেশি তুমি অন্যদের থেকে সুপেরিয়র থাকবা, বুঝছো? আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা এক জায়গা থেকে আগায় থাকি অলওয়েজ। উই রিলাই অন কনসেপ্টস, নট অন মেমোরাইজিং। উই রিলাই অন কনসেপ্ট, যে আমরা কনসেপ্টটা বুঝে দেন ওখান থেকে সব সময় ফ্লো করি। তোমার যদি বেসিকটাই তুমি ঠিক না করো, তুমি যদি জাস্ট টপিক বাই টপিক এরকম জাম্প করে করে চলে যাও, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড ফিজিক্স। তোমার এই ফিজিক্স এর ফাইনালি যে সবকিছু যে একটার সাথে একটা যে আমরা লিংক করতেছি, ওর কোন কোয়েশ্চেনের সাথে কোন টাইপের কনসেপ্ট আমরা রিলেট করতেছি, এই ব্যাপারগুলি তোমার বুঝতে খুবই কষ্ট হবে যদি তুমি কনসেপ্ট অ্যাকচুয়ালি রিলেট করতে না পারো, বুঝছো? তো এর জন্য তোমার যেই কাজ করা লাগবে, যত বেশি তুমি কোয়েশ্চেন সলভ করবা তত বেটার। হ্যাঁ, তো এর জন্য ওখানের মধ্যে ইয়ে বলছিল না, ওই দিন মনে হয় মুস্তাকিম বলতেছিল, তাই না? মুস্তাকিম মনে হয় বলতেছিল যে ওরকম যে ইয়ার কতগুলি কমায় দিলে ভালো হয় এমন টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি ইয়ার এখানের মধ্যে আমাদের কমায় দিলে আরো তোমাদের কি হবে, প্র্যাকটিসটা কম হবে। তোমাদের যত কিছু, আচ্ছা সরি এটা না, এটা এএস এর পোলাপেন জিজ্ঞাসা করছিল, তোমাদের কেউ না। সো প্র্যাকটিসের ব্যাপারটা অলওয়েজ অলওয়েজ তোমাদের টপ নচে থাকতে হবে, যে অলওয়েজ ইউ উইল হ্যাভ টু স্টে অন প্র্যাকটিস। যত বেশি কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করবা তত কি দেখবা, যত বেশি কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করবা তত তুমি আনসিন কোয়েশ্চেন কম পাবা, যে তুমি অলরেডি এমন এত টাইপের কোয়েশ্চেন করে ফেলছো, সলভ করে ফেলছো, যে এখন এমন একটা কোয়েশ্চেন আসলো, ইউ অলরেডি নো হাউ টু সলভ দ্যাট কোয়েশ্চেন। তোমার আর তখন চিন্তা করা লাগতেছে না। ওইটা একদিক দিয়ে খারাপ যে তোমার কোয়েশ্চেন সলভিং ক্যাপাবিলিটি জাস্ট নোন কোয়েশ্চেনের মধ্যে লিমিটেড হয়ে যায়। কিন্তু তুমি যদি জাস্ট বেশি প্র্যাকটিস না করে, অনেকজন বলে না যে স্টাডি স্মার্ট নট হার্ড, সো তাহলে এখানের মধ্যে কি স্মার্ট স্টাডির কাজটা কি? স্মার্ট স্টাডির কাজটাই হলো যারা নাকি একদম পিওর জেম, তারাই কি করতে পারে, জাস্ট কনসেপ্টটা বুঝে তারা বসে থাকে, গিভ দেম এনি কোয়েশ্চেন, তারা কোয়েশ্চেনের সিচুয়েশনটা নিজের মাথায় খেলায়, নিজের মাথায় খেলায়, তারা নিজেরাই বুঝে যায় যে এখানে এই কনসেপ্টটা ইউজ করে আই উইল হ্যাভ টু ডু দা ক্যালকুলেশনস অর আই উইল হ্যাভ টু এক্সপ্লেন দিস থিংস। সো এই ব্যাপারগুলাই হলো এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট, এভারেজ স্টুডেন্ট, বিলো এভারেজ স্টুডেন্ট, এদের সাথে ডিফারেন্স ক্রিয়েট করে ফেলে, বুঝতে পারছো? এ লেভেলসে মুখস্থ করে ভালো করতে তুমি মানুষ পাবাই না। এএস এ কেমিস্ট্রিতে মুখস্থ করে ভালো করা যায়, এ টু কেমিস্ট্রি সিনথেসিস যখন নাকি তোমাদেরকে দিবে অর্গানিক কেমিস্ট্রিতে, এত ভয়ঙ্কর অবস্থা, ঠিক আছে, যে এখানের মধ্যে অনেকগুলা সিকোয়েন্সই আছে, ইউ নো দা সিকোয়েন্স, যে তুমি জানো যে বেনজিন থেকে ফেনলে কিভাবে কনভার্ট করতে হয়, ওখানে থেকে তুমি মনে করো অ্যালডিহাইড কিটোন, ওগুলা থেকে কিভাবে ব্রাঞ্চ গুলা অ্যাড করবা, তুমি সবই জানো। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল স্টেপ গুলা তুমি জানো, বাট তোমাকে এন্ড প্রোডাক্ট দিয়ে দিল, স্টার্টিং প্রোডাক্ট দিয়ে দিল। এখন হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু, ইউ উইল হ্যাভ টু ইউজ ইউর ইমাজিনেশন। আছে এখান থেকে এখানে যে আসবে, কয়টা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপে বা কয়টা অল্টারনেটিভ ওয়েতে এখানে আসা পসিবল, তো তোমার ওইরকম ভাবে দেখে 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 দেন কি করতে হবে, পাজল সলভিং এর অলওয়েজ মাইন্ডসেট থাকা লাগবে, যে ইউ উইল অলওয়েজ হ্যাভ টু বি দেয়ার ফর আ চ্যালেঞ্জ, যে তোমাকে এরকম কোন একটা পাজলিং টাইপের কোয়েশ্চেন দিল, তুমি এটাতে ঘাবড়ায় না, যে তুমি কি করবে, এটাকে আরো চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সুন্দর মতো এটাকে মজা নিয়ে সলভ করবা। কোয়েশ্চেনে এখানের মধ্যে সলভ করাতে যত মজা বানায় ফেলবা নিজের জন্য, তত দেখবা যে পড়া তোমার কাছে মজা লাগতেছে। কঠিন লাগবে এটা কোনো এমন না যে তোমার মজা লাগতেছে মানে কঠিন লাগতেছে না, তুমি সলভ করতে না পারলে ব্যাপারটা একটু কঠিন লাগবে, কিন্তু তুমি সলভ করতে 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 প্যাটার্ন বুঝে যাবা যে অ্যাকচুয়ালি এইভাবে করে তোমার অ্যাপ্রোচটা নিলে কোয়েশ্চেনটা সলভ করা পসিবল। এর জন্যই কিন্তু তোমাদের বুকলেট সলভিং ক্লাসগুলো যে নিচ্ছে, তোমরা কিন্তু ফ্রাইডেতে আমি দেখছি তোমাদের অ্যাটেন্ডেন্স খুবই পোর। হ্যাঁ, আমি আজকে এইভাবে যে চেকও করছি, তোমরা বুকলেট নিছো মাত্র 4 জন, ঠিক আছে? এই জিনিসটা খুবই প্যাথেটিক যে তোমাদের এরকম, তোমাদের বুকলেট দেওয়ার জন্য আসিফকে এত প্যারা দিয়ে দিয়ে আমি বুকলেট বানানোর পরে তোমাদের এখন বুকলেট মনে করো যে মানুষজনের নেওয়ার কোনো ইচ্ছা নাই, দেন বুকলেট সলভিং ক্লাস হইতেছে, এখানের মধ্যে আমি 2 ঘন্টার মতো ক্লাস নিলাম,
কেউ এখানের মধ্যে নাই। আমরা 3টা ইয়ারের এমসিকিউ গুলি সলভ করছি এন্ড ফুল ডিটেইলে। ওখানে ম্যাগনেটিক ফিল্ড, পার্টিকেল ফিজিক্স, মোমেন্টাম, সার্কুলার মোশন, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড সবই তো করলাম। সো ওখানের মধ্যে আমাদেরকে সবকিছু রিভিশন হচ্ছে। ফার্স্টের দিকগুলোতে যখন আমি নিজে প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সপ্লেন করে করে সলভ করাচ্ছি, তোমাদের ওই ক্লাসগুলো আরো বেশি ফোকাস দিয়ে করা উচিত, যেন তোমরা কি, আমি তোমাদের সামনে এখন স্টুডেন্ট হয়ে আসছি, ঠিক আছে? আমি তোমাদের সামনে স্টুডেন্ট হয়ে আসছি যে এই যে এরকম, এই যে আমি তোমাদের কাছে একটা স্টুডেন্ট হয়ে আসলাম, যে আমি এই কোয়েশ্চেনটা সলভ করব, এই যে আমি এই কোয়েশ্চেন নাম্বার 9টা সলভ করব। সো একটা স্টুডেন্ট, হ্যাঁ, একটা স্টুডেন্ট সে তার কোয়েশ্চেন মেইন এক্সামিনেশন হলে কিভাবে পড়বে, এই জিনিসটা পড়ার পর তার মাথায় যে থট প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে হবে, এই ব্যাপারগুলি নিয়ে আমরা অনেক ভালো মতো ডিসকাস করি। এই যে এখানের মধ্যে আমরা কোন অপশনটায় কারেক্ট অ্যান্সার, কোন অপশনটা ভুল, ওইটা ভুল হইলে কেন ভুল, এই ব্যাপারগুলি ইভ্যালুয়েট যত করব ততই আমাদের কি হবে, কনসেপ্ট গুলাও ক্লিয়ার হবে, রিভিশনের কাজটাও হবে। প্রত্যেকটা জিনিস এখানে, এটা মিস দাও মানে তোমরা খুবই বড় জিনিস মিস করতেছো। ইয়েস, তোমরা এখন ভিডিও দেখে নিতে পারো, এটা তোমাদের অন্য ব্যাপার, বাট আমি এটা তো এএস এর সময়ও দেখছি যে তোমাদের প্রবলেম সলভিং ক্লাস দেওয়া থাকে, বুকলেট সলভিং ক্লাস দেওয়া থাকে, আমার অ্যাসিস্ট্যান্টরা বসে থাকে, তোমরা খুবই কম মানুষ আসতা। যারা কয়জন আসছো তারা নিজেরাই দেখছো যে সুবহান বিহান থাকে, সাহাবি থাকে, ফাইয়াজ থাকে, ওদের কাছে কোন একটা কোয়েশ্চেন নিয়ে যাওয়া মানে তুমি মনে করো ওই কোয়েশ্চেনের অ্যান্সার তো জানলাই, তোমার একদম সুন্দর মতো অনেক ওই টপিকটার উপর একটা সুন্দর একটা রিভিউ হয়ে যায়, ঠিক আছে? তো এই ব্যাপারগুলি যে এক্সট্রা ক্লাসের ফ্যাসিলিটিস, এইগুলা তো তোমাদের কাছ থেকে এক্সট্রা কোনো ফিস নেওয়া হইতেছে না। তোমাদের তো ক্লাস উইকলি 3 দিন ওইটা তো নিতেছি, এক্সট্রা আরো ফ্রাইডেতে ক্লাস নিতেছি। সো তোমাদের লিস্ট এই কাজটা তো করা উচিত যে অ্যাকচুয়ালি কোঅপারেট করা, যে ভাইয়া এরকম এত কষ্ট করে ক্লাস নিতেছে, ফ্রাইডেতে তো চাইলে আমি ঘুমাইতে পারতাম না? তো ওই সময় আমি স্পেসিফিক্যালি ক্লাসটা কেন নিতেছি, তাহলে যেন তোমাদের কোয়েশ্চেন পেপার সলভিং এর স্কিল বাড়ে, তোমাদের জন্য রিভিশনের কাজটা হয়। বিকজ এএস এ পায়া গেছে অনেকজন খুবই ভালো মতো তোমার 270 এমন হাতের মোয়া বানায় দিছে যে তোমরা আসলে 270 এখনো দাম বুঝো না, 270 পাওয়া যে কি জিনিস, ঠিক আছে? যারা পাইছে, নিজেরা অ্যাকচুয়ালি পড়ালেখা করে পাইছে, তারা তো কান্নাকাটি করছে, অনেক গালাগালি করছে যে প্রেডিক্টেড গ্রেড যে এগুলা যে পাইছে A2 তে উঠলে দেখা যাবে। সো ওখানের মধ্যে অ্যাকচুয়ালি A2 তে উঠলে তখন অ্যাকচুয়ালি যখন পরীক্ষা দিবা তখন বুঝতে পারবা যে 270 মার্কস পাওয়া অ্যাকচুয়ালি কত টাফ ছিল, যেটা তোমরা অ্যাকচুয়ালি ফ্রিতে পাওয়া গেছো। আচ্ছা, আরিয়ানা জিজ্ঞাসা করছো কত ইয়ার কিউপি সলভ ভালো এইখানে অ্যাকচুয়ালি ভালো কনসেপ্টের জন্য কোয়েশ্চেন পেপার সলভ করলে ইয়েস তোমার কনসেপ্টের দিকে ক্লিয়ার হয়, এটা ভালো। কিন্তু মেইনলি কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য তোমার লেকচারস এন্ড বই, ঠিক আছে? ক্লাস লেকচারস, আমার ক্লাস লেকচারস, স্টুডেন্ট বুক এন্ড আরেকটা জিনিস, এটা একদম চোখ বন্ধ করে যে কোনো কারোর জন্য রেফারেন্স, ফ্যাক্ট শিট, ঠিক আছে? ফ্যাক্ট শিটসে সিলেবাসের বাইরের অনেকগুলা জিনিস থাকে, বাট এইটা তোমার কোনো গ্যাপ রাখে না বেসিক্যালি, যে অনেকগুলি জিনিসই টিচার চাইলেও ক্লাসের মধ্যে পুরাটা বলতে পারবে না, বিকজ বাকি প্রত্যেকটা জিনিসের যে সিলেবাস আমাদের একটা টাইম লিমিটের মধ্যে শেষ করতে হয়, প্রত্যেকটা ব্যাপারের লিমিটেশন থাকে। সো তাহলে স্টুডেন্টের সেলফ স্টাডিটা হলো মেইন স্টাডি। এই জিনিসটাই তুমি করবা কি, এই যে ইউনিট 4 শেষ, ইউনিট 5 এর অলরেডি 2টা টপিক শেষ, প্রত্যেকটা জিনিসের ফ্যাক্ট শিট পাওয়া যায় ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে। যে এখানে তোমরা যদি না জেনে থাকো যে ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে এরকম ইয়ে পাওয়া যায় আর কি, ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে ফিজিক্স রিভিশন, যে এ লেভেলস ফ্রম 2015 আর ইন্টারন্যাশনাল এ লেভেল, এমন এই যে এ লেভেলস ফ্রম 2015, এখানে গেলাম। আচ্ছা, এটার মধ্যে ওরা ইয়ে করছে, 1 মিনিট, ইন্টারন্যাশনাল এ লেভেল এক্সেল।
এই যে এখন দেখো তোমাদের ইউনিট 4 এ গেলাম, ঠিক আছে? এই যে ইউনিট 4 এর এইখানের মধ্যে দেখো কম্বাইন্ড নোটস এর এই জায়গার মধ্যে কি কি জিনিসগুলো দেওয়া, এখানে ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরেরও ওদেরও নিজেদের ওরকম একটা ইয়ে আছে, কি বলে, সুন্দর মতো ক্লাস নোট যেরকম আমরা দেই, ওদের ওইখানে আরো কনসাইজ, আরো ছোট জায়গায় অনেক কিছু কম্পাইল করে অনেক আর কি ডিটেইলড এমন নোট থাকে। আর এইটা হলো এই যে ফ্যাক্ট শিটটা যেটার কথা বললাম, বুঝছো? এই ফ্যাক্ট শিটস গুলি একদম হ্যাঁ, স্টুডেন্ট বুক গুলো এখন আসলে অনেক ভালো বানাইছে, বুঝছো? আমাদের সময় স্টুডেন্ট বুকের অবস্থা এত খারাপ ছিল যে আমার এই যে আমি যে তোমাদেরকে কয়েকটা জিনিস যে বুঝাই, তোমরা এখন স্টুডেন্ট বুকের মধ্যে এগুলা পাচ্ছ, কিন্তু এইগুলা কিন্তু আসলে আগের স্টুডেন্ট বুকে ছিল না। আমি নিজে যখন পড়ছি আমার স্টুডেন্ট বুকে আমি এগুলা পাই নাই। আমার নিজের এগুলা অন্য বইগুলা, অ্যাডভান্স ফিজিক্স বই, রজার মানকেস্টার ফিজিক্স এর এই ফ্যাক্ট শিটস গুলি, ঠিক আছে? দেন ফাইনম্যানের লেকচার সুদ্ধা আমার পড়ে পড়ে দেন এইসব জিনিসের কনসেপ্ট নিজের ক্লিয়ার করা লাগছে। এই যে এখানের মধ্যে প্রত্যেকটা জিনিস তোমার এখানে সুন্দর মতো এক্সপ্লেন করে, এখানে পুরো ইউনিট 4 এর ডিটেইল অনেক কিছু আছে যে সিলেবাসের বাইরে, যে এখানে তারা কোনো বাউন্ডারি রাখে নাই যে একদম তোমার সিলেবাসের ব্যাপারে শুধু লিখবে বাকি জিনিস লিখবে না। এখানে অ্যাকচুয়ালি সবকিছু তারা দিছে, যেটা অ্যাকচুয়ালি একটা হায়ার সেকেন্ডারি স্টুডেন্টের সার্টিফিকেট পাওয়ার জন্য জানা উচিত। অনেকগুলা জিনিসই তোমরা এখানের মধ্যে পাবা যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নাই, বাট নলেজ ইজ অলওয়েজ বেটার। তুমি জানলে তো কেউ তোমাকে মারবে না। ফার্স্টে সিলেবাসের ব্যাপারটা তুমি জানলা ফ্রম ইওর স্টুডেন্ট বুক তো তুমি অলরেডি পড়ছোই। দেন দ্য দ্য মোর ইউ নো অ্যাবাউট আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড, তত তুমি কি জানতেছো, জেনারেল একটা নলেজ তোমার বেড়ে থাকতেছে। এই যে এখানে ওদের এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি আছে, অ্যান্সার গুলি দেওয়া, অ্যান্সার গুলির সলিউশন গুলিও সুন্দর মতো ওয়ার্কিং করে করে দেওয়া আছে। তো এগুলা খুবই ইন্টারেস্টিং। এই যে ভার্টিক্যাল সার্কেলের মধ্যে যখন এরকম একটা অবজেক্ট মুভ করবে তো তখন টেনশনের ভেরিয়েশন গুলা কিভাবে হয়, এই যে আমরা এই কোনিক্যাল পেন্ডুলাম যে করছিলাম, এগুলা জিনিস অনেকগুলো যে তোমাদের নোটস এর অনেকগুলা ব্যাপারও এখানে থেকে নেওয়া হয়েছে। বাট প্রত্যেকটা জিনিস তো যে সিলেবাসের মধ্যে আমাকে ফার্স্টে কনফাইন থাকতে হয়, এটা হলো মেইন। বাট এমন না যে তোমরা ফ্যাক্ট শিটের প্রবলেম নিয়ে আসলা, যে এমন হইতেই পারে যে সবাই যে বই পড়লে বুঝে যাবে এমন নাই হইতে পারে। তো তুমি বই পড়ে একটা প্রবলেম পাইলা, দেন প্রবলেম গুলো দাগায় রাখলা, যে কোনো এক সময় তুমি আমাকে প্রবলেম গুলো পাঠাইলে পরে তখন আমি আমার ফ্রি টাইম ওরকম তোমার সাথে স্কেডিউল করলাম, দেন উই ক্যান স্টাডি অর উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? এই যে ক্যাপাসিটর অ্যাকচুয়ালি এখানের মধ্যে কিভাবে কি কাজ করতেছে, ইলেকট্রন যে যাবে কোন জায়গা থেকে কোন জায়গায়, এই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের নাই, যে ক্যাপাসিটেন্স, এটা বলছিলাম না যে বাংলা মিডিয়ামের ওরা ঠিকই এটা পড়ে, যে ক্যাপাসিটেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা সারফেস এরিয়া অফ দা, এটা এই যে রাফিদ আমরা তো ওয়ে একদম দেখাইলাম। ফার্স্টে ফিজিক্স এন্ড ম্যাথস টিউটর, এটা আমি পিডিএফ গ্রুপে দিয়ে দেবো, এটা সমস্যা নেই, পিডিএফ গ্রুপে চাইলে দিয়ে দেওয়া যায়। ফার্স্ট অফ অল ফিজিক্স এন্ড ম্যাথস টিউটর, ফিজিক্স রিভিশন, আমি সিকোয়েন্সটা লিখে দেই তাইলে পরেই মনে থাকবে। ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে যাবা, দেন ফিজিক্স রিভিশন, এরপরে ইন্টারন্যাশনাল এ লেভেলস, এরপর ওখানের মধ্যে তোমার ইউনিট ওয়াইজ ওরকম সাজানোই আছে। তো ইউনিট ওয়াইজ ওখানের মধ্যে থেকে তুমি চ্যাপ্টার ওয়াইজ ছোট ছোট নোটও পাবা, এরকম পুরাটা কম্পাইলড এমন ফ্যাক্ট শিটও পাবা। বুঝতে পারছো রাফিদ? আর আমি ইয়েতে কি বলে গ্রুপের মধ্যে ওরকম ফ্যাক্ট শিটের পিডিএফ ও দিয়ে দিব। তোমরা অ্যাকচুয়ালি এ লেভেলস পড়তে সময় এত টাইমে যে কোথা থেকে পাও এই জিনিসটা আমি বুঝি না, যে তোমাদের মনে করে এতজন তোমরা রাতের বেলা এমন গেম সেশন করো, এত গেমস খেলো, ইয়ে খেলো, ঠিক আছে? এগুলা জিনিস ভালো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এইসব জিনিস ভালো, যে মাইন্ড ফ্রেশ থাকে, অন্য জায়গায় ডাইভার্ট হয় না।
গেমস খেলা তো অন্য ড্রাগস নেওয়া থেকে অন্য জিনিস নেওয়া থেকে খুবই ভালো, এগুলা তো মানা করতেছি না, বাট বেসিক্যালি ফার্স্ট অফ অল পড়াটা তোমার ফুললি কভার করা লাগবে, দেন তুমি যা মন চায় তাই করো। এগুলো অনেক প্যারেন্টসই সেম কথাই বলে, আমার আব্বু আম্মুর এখানের মধ্যে সেম মোটোই ছিল যে ফার্স্টে পড়া ঠিক রাখে যা মন চায় তাই কর। বুঝতে পারছো? তো এই ব্যাপারটাই আসলে যে ফার্স্টে তুমি তোমার নিজের পড়াটা ঠিক রাখো, এরপরে তুমি যাই করো ওইটা অ্যাকচুয়ালি মানুষজন তোমাকে ব্লেম দিবে না। যে ভালো স্টুডেন্ট হইলে দেখবা যে অনেক কিছু মাফ হয়ে যায়। হ্যাঁ, ওগুলা অনেক কমপ্লেক্স কতগুলি ব্যাপার আছে। আমি এমনিতেই যে আমার কাম টাম ছিল না, আমার কাম ছিল তখন আমি অনেক টিউশনি করাইতাম, ইয়ে করাইতাম আমার নিজেরও। তখন তখন অ্যাকচুয়ালি ওই সময়ের টাইমে রাফিদ, ওই সময় তো তোমরা আমাকে চিন্তা না, ঈসা চিনতো, বুঝছো? ঈসাকে যদি জিজ্ঞাসা করো, ঈসা আমাকে ইহাবে যখনই দেখছে, জীবনে কখনো দেখে নাই যে কারোর সাথে কথা বলতেছি কিছু করতেছি। এই যে সোফার মধ্যে লবির ওখানের মধ্যে বসে, এই কোণার মধ্যে বসে পায়ের এখানে উপরে ফিজিক্স বই রেখে জাস্ট বইয়ের দিকে তাকায় আছে, বই পড়তেছি। ক্লাসের সময় ক্লাস করি, বাইরে এসে বই পড়ি, বাসায় যাই, এই, ঠিক আছে? আর জাস্ট অন্য সময় ফুটবল খেলতাম আর কি, টিউশনি করাইতাম, পড়তাম, এগুলাই। এখানের মধ্যে অ্যাকচুয়ালি লাইফলেস ওরকম বলতে পারো যে ওরকম ছিলাম। তো এখন ওই ব্যাপারটা হইতে হয় যে ভালো কিছু এরকম পাইতে চাইলে এরকম অনেকগুলা ব্যাপার স্যাক্রিফাইস করা লাগে। বুঝতে পারছো? তো তাহলে আজকে তো আমাদের অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশনের ইয়েটাই শুরু করতে পারলাম না। তো আমি নোটস এর একটা কাজ করব, নোটস এর এটা আমি ছবি তুলে তোমাদেরকে গ্রুপে আগে পাঠিয়ে দেবো, তো তাহলে যেন নেক্সট দিন আমরা শুধু এক্সপ্লেন করতে পারি, বা অ্যাকচুয়ালি লিখে লিখে এক্সপ্লেন করা আসলে বেটার। এটা তাহলে আমরা নেক্সট দিনই শুরু করব, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে। আরিয়ানা, তুমি কোনগুলো অ্যাকচুয়ালি ডাউনলোড করছো ওখানে আমার দেখতে হবে, ওইগুলা নতুন সিলেবাসের জন্য তারা আপডেট করছে, বুঝছো? নিউ সিলেবাসই হওয়া উচিত। তুমি যদি ইন্টারন্যাশনাল লেভেলসে যায় ওগুলা ডাউনলোড করছো তাহলে ওগুলো নিউ সিলেবাসই হওয়া উচিত, ঠিক আছে? ডিস্ট্রাক্টেড তো এখানের মধ্যে আসলে ডিস্ট্রাক্টেড হওয়ার মতো অবস্থাতে যাইতাম না, বুঝছো? যে ওরকম টাইপের ডিস্ট্রাক্টেড হওয়ার মতো সিচুয়েশনে জড়াইতাম না, এর জন্যই এ লেভেলস এর ওইসব টাইমে কোনো ইয়ে হয় নাই। ইউনিভার্সিটিতে উঠেও ডিস্ট্রাকশন ওরকম আসছে আসছে, তাইলে পরেও কষ্ট করে নিজের রেজাল্ট ঠিক রাখছি, আলহামদুলিল্লাহ। এখানে অনার্স তো অলরেডি শেষ, তোমাদেরকে পড়াইতেছি, সবই করতেছি, তো এখন এমনি চলতেছে আর কি। তো এর জন্য অনেক সময় এরকম মজাই লাগে যখন নাকি গার্ডিয়ানরা আমার এক্সাম্পল দেয়, বুঝছো? যে দেখ, নিজে পড়ালেখা ঠিক মতো করতেছে, তোদেরকে পড়াইতেছেও, এমন টাইপের। ওকে দেন, আজকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।